হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ। আজকে আছে আমাদের প্রোগ্রামিং এর 2 নাম্বার ক্লাস। আমাকে বলো যারা যারা জয়েন করেছো সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, এভরিথিং ওকে থাকলে আমাকে একটু জানাও। যারা যারা লাইভে জয়েন করেছো আমাকে একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা। সো এর আগে আমরা যেই জিনিসটা পড়ছিলাম গত ক্লাসে, প্রোগ্রামিং এর ইতিহাস, তারপর কম্পাইলার ইন্টারপ্রেটার, বলো প্রত্যেকটা জিনিস পানির মতো ক্লিয়ার কিনা গত ক্লাসে যা যা পড়ছো। একটু আমাকে চ্যাট বক্সে জানাও যে গত ক্লাসে যা যা পড়ছো প্রত্যেকটা জিনিস একদম পানির মতো ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। জয়া, এই তো গত ক্লাসে জয়াকে অনেক পচাইছিলাম, সো জয়া চলে আসছে, ক্লিয়ার। সো আমাকে একটা জিনিস বলো যে গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম। আগের ক্লাস না করলে এই ক্লাস করা যাবে? করা যাবে, বাট কখনোই প্রাইমারি না পড়ে তো সেকেন্ডারিতে ওঠে না। সো চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাস, যে ক্লাস যখনই করো সিরিয়ালে করার জন্য, কারণ সিরিয়ালি করলে তোমার একটা ফ্লো থাকে, একটা সিকোয়েন্সে তুমি পড়তে পারো। দেখা যায় যে তুমি যদি লাইভে না করো, ক্লাসগুলো জমায়ে রাখো বা হুট করে একটা ক্লাসে ঢুকো, তুমি আসলে এই ক্লাসে কিছু বুঝবে না। ওকে, সো আজকের ক্লাস থেকে আমরা প্রোগ্রামিং পড়া শুরু করব, অর্থাৎ আমরা লিখা, কোডিং লিখা, এই জিনিসগুলো প্র্যাকটিস করব। ওকে, সো নেক্সট ক্লাস থেকে আমরা একদম ডেডিকেটেডলি প্রোগ্রামিং এ ঢুকে যাব। ওই দিন তোমাদের প্র্যাকটিক্যালিও দেখাবো এবং লিখে লিখেও দেখাবো। সো নেক্সট ক্লাস থেকে একদম মানে আমাদের প্রোগ্রামিং পুরো দমে শুরু হবে বলতে পারো। সো আজকের ক্লাসে আমরা বেসিকটা শুরু করব প্রোগ্রামিং এ। তাহলে বলো সবাই রেডি কিনা আজকের ক্লাসটা শুরু করার জন্য? সবাই রেডি কিনা আমাকে বলো। আজকের ক্লাসটা শুরু করার জন্য সবাই রেডি কিনা আমাকে বলো। ক্লাসটা শুরু করার জন্য সবাই রেডি? ওকে, জয়তা বলছে ইয়েস। বাকি সবাই, সবার একবারে আমি উত্তর চাই, ক্লাসটা শুরু করার জন্য সবাই রেডি? আশা করি ক্লাসটা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো আমরা ক্লাসটা শুরু করছি। এর আগে তোমাদের আগে দেখাই যে আমরা বইয়ে কতটুকু পড়ছি এবং আজকে কতটুকু পড়বো। সো তুমি তোমাদের বোর্ড বইটা যদি বাজার থেকে কিনে থাকো, তুমি অধ্যায় 5 খুললেই এই জিনিসটা দেখতে পাবা। সো অধ্যায় 5 এর অলরেডি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে এই ইতিহাসগুলা, মেশিন ভাষা, তারপর অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, এই জিনিসগুলা পড়ে ফেলছি, তাই না? তোমরা নিজে থেকে এই জিনিসগুলো একটু রিডিং পড়বা, যে প্রোগ্রামিং এর ইতিহাসের পার্টটুকু আমি তো একবার পড়াইছি ক্লাসে, তোমরা নিজে থেকেও একটু রিডিং পড়বা। তারপর অনুবাদক প্রোগ্রাম বলো, গত ক্লাসে পড়ছি না, একদম মনের মধ্যে গেঁথে আছে না? আছে। তারপর কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এগুলা পড়ছি। প্রোগ্রাম সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপ, এগুলা পড়ি নাই। এই যে, সো এখন তোমরা যখন বইটা পড়বা এই পর্যন্ত পড়বা, বুঝছো? এই পর্যন্ত পড়বা, যে প্রোগ্রামিং এর ইতিহাস, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই পর্যন্ত পড়বা 5.2 পর্যন্ত। 5.3 থেকে পড়বা না এখন, এটা এখনো পড়াই নাই, ঠিক আছে? 5.3 থেকে পড়বা না এখন, নিচে যাবা, নিচে যাবা, ফ্লোচার্ট অ্যালগরিদম এখন পড়বো না আমরা। তারপর আজকের ক্লাসে যে জিনিসটা পড়াবো সেটার পড়া তুমি শুরু করবা হচ্ছে কই থেকে জানো? এই যে এই জায়গা থেকে, সি প্রোগ্রাম ভাষা। আজকের পড়া আমরা এখান থেকে শুরু করতেছি। তার মানে আমরা এইখান থেকে আজকের পড়াটা শুরু করতেছি, যে সি প্রোগ্রাম ভাষা এখন আমরা পড়বো। দেখো আমি যদি তোমাদেরকে পুরো অধ্যায়টা ভাগ করে দিই, যে অধ্যায়ে কি কি আছে, এই অধ্যায়ে টপিক মূলত আছে হলো তোমার প্রোগ্রামিং এর ইতিহাস। এই ইতিহাসটা তোমার প্রথমে আছে, প্রোগ্রামিং এর ইতিহাস। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্লো চার্ট, ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, এটা আছে তোমার পরবর্তীতে। এরপর যে জিনিসটা আছে, তোমাকে একটা সি প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং জিনিসটা শিখতে হবে, ঠিক আছে? সো এরপর তোমার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। খালি উঠে না গেল। সো সি প্রোগ্রামিং তোমাকে শিখতে হবে। এরপর যে কাজটা করতে হবে, তোমাকে সিকিউ সলভ করতে হবে, তোমাকে এমসিকিউ পড়তে হবে। তাইলেই মোটামুটি তুমি বলতে পারবা এই অধ্যায়টা পারফেক্টলি তোমাদের জন্য শেষ। সো আমরা গত ক্লাসে একটা টপিক পড়ে ফেলছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ইতিহাস, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই পার্টটা গত ক্লাসে ক্লাস 1 এ পড়ে ফেলছি। সো আজকে থেকে নেক্সট প্রায় 6-7টা ক্লাস আমরা ডেডিকেটেডলি পড়বো সি প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, কিভাবে রান করতে হয়, কিভাবে কি কাজ করে, এই জিনিসগুলো পড়বো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষা হলে একটা কোডও তোমার মুখস্থ লিখতে হবে না। অনেকে চিন্তা করে যে ভাই প্রোগ্রাম মুখস্থ লিখি, যেমন তোমরা অনেকেই হয়তো HTML পড়ে ফেলছো, তারপরে অনেকের মনে এই চিন্তা যে ভাই HTML মুখস্থ করে লিখতে হয়। HTML সি প্রোগ্রাম একটা মুখস্থ করে লিখতে হয় না। সো আমরা সি প্রোগ্রামটা খুব ভালো করে পড়বো, একটা মুখস্থ করতে হবে না, এবং এটা শেষ করে তারপর আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম পড়বো। ওকে, সো আমাদের বইয়ের যে সিরিয়াল, বইয়ের সিরিয়ালে দেখো এখানে ফ্লোচার্ট অ্যালগরিদম নিয়ে অল্পতে আলোচনা করে শেষ করে দিছে।
বাট আমরা আরো বিস্তর ভাবে পড়বো প্রোগ্রাম পড়ার শেষে, ঠিক আছে? তার মানে তোমরা বই থেকে কতটুকু পড়বা, এই যে ইন্টারপ্রেটার পর্যন্ত পড়বা, এরপর এই যে ফ্লো চার্ট অ্যালগরিদম এগুলো এখন পড়বা না, কারণ আমরা পড়ি নাই। তুমি শুরু করবা হচ্ছে এই যে সি প্রোগ্রাম ভাষা থেকে, এখান থেকে আজকের পড়াশোনা আমরা শুরু করব। ওকে, এখান থেকে আজকের পড়াশোনা আমরা শুরু করবো, এই যে এই জিনিসগুলো আমরা আজকে পড়বো। ওকে, ঠিক আছে। তো সবাই বুঝছো আমরা কি কেমনে পড়বো? তো আজকের ক্লাস থেকে আমরা সি প্রোগ্রাম ডেডিকেটেডলি প্রোগ্রামিং শেখা শুরু করব, বলতে গেলে প্রোগ্রামিং শেখা শুরু করব। ওকে, সো আজকের ক্লাস করার জন্য গত ক্লাস না করলেও চলবে, বাট আমার সাজেশন থাকবে অবশ্যই সিরিয়ালি ক্লাসগুলো করবা। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি। তোমাদের এই বছরের বোর্ড বইয়ে কিছুটা চেঞ্জেস আছে। কি চেঞ্জেস আছে? এই পড়াটা আমরা গত ক্লাস থেকে জানি যে একটা আদর্শ প্রোগ্রামের কি কি অংশ থাকে। দেখো তোমরা গত ক্লাসে অনেক জিনিসপত্র নিয়ে আলোচনা করছো, যে আমাদের যেই সময় বেশি লাগে কিনা যখন আমি রান করতেছি, মেমোরি বেশি লাগে কিনা। তো এই জিনিসগুলোর উপর বেস করে আমরা একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য লিখতে পারবো না, যে যেটা রান হইতে সময় কম লাগে, যেটা মেমোরিতে কম জায়গা নেয়, যেটা সহজে বোঝা যায়, যেটা সহজে লেখা যায়, সহজে ভুল খোঁজা যায়। এটাই তো একটা আদর্শ প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হবে না? সো নিজে থেকে লিখতে পারবা না গত ক্লাসটা ভালো করে পড়লে। সো এই জিনিসগুলাই লেখা আছে যে সহজে বোধগম্য, কম মেমোরি খরচ করবে, কম সময় ইউজ হবে এটা রান করতে, এবং সহজে সম্প্রসারণ যোগ্য, মানে সহজে বড় করা যায়, এবং বাগ খুঁজে বের করা যায়। বাগ কি তুমি আমার থেকে ভালো জানো, গত ক্লাস পড়ছো। সো এই যে এখন যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি। এই মেমোরি পার্টটা তোমাদের সিনিয়রদের বইয়ে ছিল। ওকে, সিনিয়রদের বইয়ে ছিল, বাট রিসেন্ট বইয়ে মানে 2025-এর যে এনসিটিবি বই, সেই বইয়ে কম্পিউটার মেমোরি নিয়ে আলোচনা করা নাই, বুঝছো? বাট তারপরে আমরা পড়ে রাখবো কেন? কারণ যেহেতু সিনিয়রদের বইয়ের মধ্যে আছে, এমনও হইতে পারে যে টিচার জানেই না যে এইবার এটা নাই, কিন্তু তারপরেও সেটা প্রশ্ন করে ফেলতে পারে। সো আমরা খুব সুন্দর করে কম্পিউটারের মেমোরি পার্টটা পড়বো। সো আমাকে বলো, তোমরা তোমাদের ফোনের যে মেমোরি এটা সম্পর্কে পরিচিত? কার ফোনের কত জিবি মেমোরি আমাকে বলো তো, কার ফোনের কত জিবি মেমোরি? আমরা কিন্তু আবার গত ক্লাসের মতো এমন সুন্দর করে পড়বো, এমন সুন্দর করে পড়বো যে তোমাকে একটা ডেফিনিশন মুখস্থ করতে হবে না, সবকিছু কানের মধ্যে বাজবে। একজন বলছে জানি না, যে জানে না তারা হয়তো তার বাবা কিনে দিয়েছে, বাট বিশেষ করে ছেলেরা বা মেয়েরাও ফোন কেনার সময় তাদের একটা আইডিয়া থাকে যে কোন মডেলটা কিনবো, কত জিবি র্যাম, কত জিবি মেমোরি। সো এই জিনিসগুলো একটা আইডিয়া থাকে। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে র্যাম আর একটা মেমোরি, তাই না? যে আমার ফোনের কত জিবি র্যাম আর কত জিবি মেমোরি, দুইটা কিন্তু এক জিনিস না। ফোনে 8 জিবি র্যাম থাকে, 128 জিবি হচ্ছে মেমোরি থাকে, 4 জিবি র্যাম থাকে, 128 জিবি মেমোরি থাকে। সো আমার একটা সুইট মেমোরি আছে এটা নিয়ে, সেটা হচ্ছে যে আমি যখন কলেজে ছিলাম তখন দুইটা ফেমাস গেম ছিল, একটা ছিল পাবজি আর একটা ছিল হচ্ছে ফ্রি ফায়ার। সো এখন তো অনেক ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার খেলে, বাট তখন সাধারণত পাবজি ফ্রি ফায়ার 2019 সালের দিকে, 18 সাল 19 সালের দিকে বড়রাই খেলতো। সো তখন পাবজি গেম খেলার একটা রিকোয়ারমেন্ট ছিল যে ফোনে তোমার 2 জিবির উপরে র্যাম লাগে, এবং তোমার একটা ভালো মেমোরি লাগে, মানে ভালো একটা ফোন লাগে পাবজি গেম খেলার জন্য। সো আমার ফোনে 2 জিবি র্যাম ছিল না, এই জন্য পাবজি খেলা যাইতো না, তখন মানে পাবজি খেলতে পারতাম না, বুঝছো? সো এখন তোমাদের ফোনের র্যাম তো অনেক বেশি, ওই যে কয়েকজনের সঞ্জয়ের ফোনের র্যাম 16 জিবি, ওইটা দিয়ে চাঁদ পর্যন্ত যেতে পারবে, বুঝছো? সো এই র্যাম রম জিনিসগুলা কি, র্যাম মেমোরি এই জিনিসগুলা কি, খুব ভালো করে আমরা বুঝবো। ওকে, সো এটা হচ্ছে একটা বেসিক কম্পিউটারের স্ট্রাকচার। কি করে, কম্পিউটার কি কাজ করে? তোমার থেকে ইনপুট নেয়, ধরো ভিডিও ইনপুট তুমি দিলা, এই ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছো, একটা ইনপুট কম্পিউটারে ঢুকছে, সে ওইটাকে প্রসেস করে তোমাকে একটা আউটপুট দেয়। কম্পিউটারের বেসিক কাজ এটাই, যে তুমি যে স্ক্রিনে এই স্লাইডটা দেখতেছো, সে হচ্ছে কি ইনপুট নিল স্লাইডটা, যে তোমার যেই স্টোরেজ আছে ওই স্টোরেজের মধ্যেই তো স্লাইডটা জমা আছে, আমরা তো ডাউনলোড করছিলাম, সো আমাদের মেমোরি তো জমা আছে, সেখান থেকে সে স্লাইডটা নিল, স্লাইডটা প্রসেস করতেছে, প্রসেস করে সেই জায়গাতে দেখাচ্ছে, বুঝছো? সো কম্পিউটারের বেসিক প্রিন্সিপালই এটা, যে সে হচ্ছে একটা ইনপুট নিবে, ধরো ইনপুটটা কই থেকে নিবে, ইনপুটটা নিবে হচ্ছে তার মেমোরি থেকে, হার্ড ডিস্ক থেকে, যেখানে ফাইলগুলো থাকে, ধরো ভিডিও ফাইল, অডিও ফাইল, বা ক্যামেরা দিয়ে শুট করতেছে ওই ভিডিও। সো সে হচ্ছে ইনপুট গুলা নিবে, মেমোরি থেকেও নিতে পারে অথবা ডিরেক্ট কেবল দিয়েও নিতে পারে, যেমন ইচ্ছা। ইনপুট গুলা নিয়ে সেটা প্রসেস করবে, এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ছোটবেলা থেকে পড়ছো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে সে প্রসেস করবে, প্রসেস করে তোমাকে একটা আউটপুট দিবে। এটা হচ্ছে কম্পিউটারের বেসিক স্ট্রাকচার, কম্পিউটারের বেসিক স্ট্রাকচার। তাইলে বলো তো, একটা জিনিস আমাকে বলো, যে মেমোরি আর প্রসেস করার মধ্যে একটা সম্পর্ক কি পাইছো কিনা? যে আমার এখান থেকে ডেটাটা নিয়ে সে প্রসেস করবে, তাই না? এখান থেকে ডেটাটা নিয়ে সে প্রসেস করবে।
তার মানে প্রসেসর আসলে ডেটাটা পায় কই থেকে? মেমোরি থেকে। প্রসেসর আসলে ডেটাটা পায় কই থেকে? মেমোরি থেকে। এখন এই মেমোরি টাইপটা আমাদের পড়তে হবে। আমি আবার বলতেছি, খুবই সুন্দর করে পড়বো, একদম মনের মধ্যে তোমার গেঁথে যাবে, পরীক্ষা হলে কানে বাজবে। জাস্ট আমার কথাগুলো শোনো। মেমোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। কি বললাম? একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। বলো তো, তুমি কি হইতে চাও? কোন জায়গায় অস্থায়ী বাসিন্দা হইতে চাও নাকি স্থায়ী বাসিন্দা হইতে চাও? মনে করো তোমার কোনো ফ্রেন্ডের মনে তোমার জায়গা খুঁজতেছো, তো স্থায়ী বাসিন্দা হইতে চাও নাকি অস্থায়ী বাসিন্দা হইতে চাও? বলো তো। এই স্মার্ট বোর্ডটা টাচে হয়তো একটু ঝামেলা আছে। আমি ক্লাসগুলো আমার বাসা থেকে নিচ্ছি না, যেন তোমাদের বেটার সার্ভিস দিতে পারি। আমার বাসাতেও স্টুডিও আছে, আমি সব ক্লাস বাসা থেকেই নেই। বাট তোমাদের ক্লাসের জন্য আমি চলে আসি এএসজি শপ, যেটা মানে যেখান থেকে অপার ভাইয়ের অফিসটা, যেটা সেখান থেকে হচ্ছে তোমার ক্লাসগুলো নেই, যেন আরো বেটার সার্ভিস দেওয়া যায়। কারণ আমার বাসার সামনের হচ্ছে দেয়া নাই, সো একটু শ্যাডো দেখা যায়। ঠিক আছে। অস্থায়ী বাসিন্দা হইতে চাও? ও মা, তো তুমি তো কারো মনে অস্থায়ী বাসিন্দা হইতে চাও না। সো অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে হচ্ছে, অস্থায়ী মানে হচ্ছে যে জিনিসটা স্থায়ী না, অর্থাৎ একটু পরে আছে একটু পরে নাই। তার মানে কম্পিউটার যখন তুমি অফ করে অন করবা, অফ করে অন করলে চলে যায়, চলে যায়, এই মেমোরি গুলাকে বলি আমরা অস্থায়ী মেমোরি। যে আমার এখন আছে, কম্পিউটার অফ করে অন করলাম, এই জিনিসটা চলে গেল। সো এই জিনিসগুলাকে কি বলে? এই জিনিসগুলাকে বলে তোমার অস্থায়ী মেমোরি। কি? তুমি কম্পিউটার অফ করে অন করতেছো, তোমার মেমোরির থেকে যা যা জমা ছিল, মেমোরিতে যা যা জমা ছিল, ওই জিনিসগুলা চলে যাচ্ছে, ওই জিনিসগুলা চলে যাচ্ছে। ঠিক আছে। আর স্থায়ী মেমোরি কি? যেটা জমা থেকে যায়, যেটা জমা থাকে সব সময়। অফ করো অন করো প্যারা নাই, জমা থাকে। ঠিক আছে, জমা থাকে। এখন বলো, তোমার জন্য কি অস্থায়ী মেমোরি বেশি কাজের নাকি যেটার মধ্যে জমা থাকে স্থায়ী মেমোরি বেশি কাজের? আমি বলবো দুইটাই কাজের, আমি বলবো দুইটাই কাজের। একটু পরেই তোমরা বুঝতে পারবে দুইটাই কেমনে কাজের। নরমালি আমরা চাই কি? নরমালি আমরা চাই আমাদের ডেটাগুলো স্থায়ী মেমোরিতে জমা থাকে, যেন সবসময় আমরা দেখতে পারি। কম্পিউটার অফ করলে যদি আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, তুমি তো কান্না করা শুরু করবে, তোমার ছবিগুলো সব যদি ডিলিট হয়ে যায়। তার মানে আমরা স্থায়ী মেমোরি বেশি চাই। এখন এটার একটা ফ্যান্সি নাম আছে, সবকিছুর একটা ফ্যান্সি নাম থাকে না? এরকম মনে করো যে এলিট ক্লাসরা আরেকটা নাম দিছে। সো যেটা অস্থায়ী মেমোরি, এটার একটা নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। কি মেমোরি? ভোলাটাইল। অনেক শব্দ হয়। আর যেটা স্থায়ী মেমোরি, সেটা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল, ভোলাটাইল। এখন তুমি কেমনে মনে রাখবা? দেখো, ভোলা, যে হচ্ছে ভোলা, ভোলা বলতে আমরা কি বলছি? যে হচ্ছে বোকা শোকা টাইপ, তাই না? যে নরমালি বোকা শোকা টাইপ মানুষের নামই ভোলা হয়। সো ভোলা বলতে কি বোঝায়? যে একদম বোকা মানুষ। সো বোকা মানুষ ভুলে যায়, ভোলা ভুলে যায়, ভোলা ভুলে যায়। আর ভুলবা? আর ভুলবা না। সো ভোলা ভুলে যায়। তার মানে ভোলাটাইল মেমোরি কি? যে হচ্ছে ভুলে যায়, অর্থাৎ অস্থায়ী মেমোরি। আর নন ভোলাটাইল কোনটা? যেটা হচ্ছে ভুলে যায় না, স্থায়ী মেমোরি। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে ক নাম্বারে যে ভোলাটাইল মেমোরি কি, তুমি বলবা যেই মেমোরি কম্পিউটার অফ করে অন করলে তার ডেটাগুলা মুছে যায়, তাকে বলা হয় ভোলাটাইল মেমোরি, অর্থাৎ যেটা অস্থায়ী মেমোরি। বলো, বুঝতে পারছো? পারবা সবাই? এখন এগুলার এক্সাম্পল কি? এগুলার এক্সাম্পল তোমরা সবাই জানো। স্থায়ী মেমোরি কি? তোমার ফোনের রম, এসএসডি বলে পিসিতে, তারপর হার্ড ডিস্ক বলে, তাই না? হার্ড ডিস্ক বলে। তারপর আরো কি আছে? তোমার একটা মেমোরি বা পেন ড্রাইভ। এই জিনিসগুলা কি বলতো? এই জিনিসগুলো হচ্ছে তোমার স্থায়ী মেমোরির উদাহরণ। আর অস্থায়ী মেমোরি কোনগুলা? অস্থায়ী মেমোরি হচ্ছে তোমার র‍্যাম, যেটা তুমি ফোন কেনার সময় দেখো ওটা কেন কাজের, ওই জিনিসটা বুঝবা যে কেন আমরা বেশি র‍্যামের ফোন কিনি, র‍্যাম। তারপর আরেক জিনিস আছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার কি? এই জিনিসগুলো হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি। ঠিক আছে? ওকে, বলো এতটুকু জিনিস সবার ক্লিয়ার? এতটুকু জিনিস সবার ক্লিয়ার বলো তো? এই জিনিসটা আমাদের মেইন বইয়ে নাই, মানে তোমাদের এই বছরের সিলেবাসে নাই, বাট তারপর আমরা পড়ে রাখছি। ঠিক আছে। তাহমিদ ক্লিয়াররা লেখছে, ক্লিয়ারা। ঠিক আছে, সুন্দর, খুশি হয়েছি। এখন একটা প্রোগ্রাম আসলে কিভাবে রান হয়? একটা প্রোগ্রাম আসলে কিভাবে রান হয় তোমাকে একটু আগেই বলছি যে আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে সিপিইউ, আরেকটা কি? আরেকটা হচ্ছে মেমোরি। সো এটা হচ্ছে মনে করো সিপিইউ,
এটা হচ্ছে মেমোরি। তার মানে এটা হচ্ছে আমাদের মেমোরি, মেমোরি এটা হচ্ছে সিপিইউ, এই জায়গাতে প্রসেস করে। ওকে, এই জায়গাতে প্রসেস করে। র‍্যাম অস্থায়ী কিভাবে, একটু পরে আসতেছে। মেমোরি দুই টাইপের, যেটা স্থায়ী, একটা অস্থায়ী। একটা স্থায়ী, একটা অস্থায়ী। স্থায়ীটাই হচ্ছে কি, স্থায়ীটাই হচ্ছে তোমার সবকিছু জমা থাকে, এটা কখনো ভুলে যায় না। আর অস্থায়ী যেটা, এই অস্থায়ী যেটা, সেটা হচ্ছে কম্পিউটার অফ করে অন করলে সেটা মুছে যায়, মানে ওটার ডেটা ফ্ল্যাশ হয়ে যায়, কিছুই থাকে না। অধ্যায় শেষ হতে কয়টা ক্লাস থাকবে? 10টা ক্লাস। প্রথম ক্লাসে বলে দিছি প্রথম ক্লাস করতে হবে সিরিয়ালি। ঠিক আছে, এখন প্রসেসটা কেমনে হয় বলছিলাম যে তোমার এই মেমোরি থেকে ডেটা কই যায়? এই মেমোরি থেকে ডেটা যায় তোমার হচ্ছে সিপিইউ তে। তার মানে ধরো একটা ভিডিও তুমি প্রসেস করতে যাচ্ছ, ওই ভিডিওটা এখান থেকে এখানে যাবে, তাই না? এখান থেকে ভিডিও ফাইলটা এই জায়গাতে যাবে, জমা থাকবে কই? তোমার মেইন ফাইলে, মেইন মেমোরিতে জমা আছে। এখান থেকে ভিডিওটা তোমার সিপিইউ তে যাবে, এখানে যে এই জিনিসটা প্রসেস হবে। প্রসেস হচ্ছে 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 তোমাকে এবং স্ক্রিনে দেখাচ্ছে তুমি ভিডিও দেখতেছো। তুমি যখনই ফোনের গ্যালারিতে যে একটা ছবিতে ক্লিক করো, ছবিটা তোমার মেমোরি থেকে যায় হচ্ছে প্রসেসরে, প্রসেসরে প্রসেস করার পরে তোমার স্ক্রিনে সেটা দেখায়। বুঝতে পারছো ওভারঅল পুরো কন্ডিশনটা? এখন একটা ব্যাপার আছে, এই সিপিইউ হচ্ছে মানে প্রসেসর হচ্ছে বেশি খাইতে পারে, বুঝছো? এটাকে সিপিইউ না বলে আমরা প্রসেসর বলি। সিপিইউ তো পুরো একটা ইউনিট, আমরা শুধু প্রসেসর বলি। এখন বলো, একজন সেকেন্ডে 10টা বার্গার খাইতে পারে বা মিনিটে 10টা বার্গার খাইতে পারে, আর তুমি তাকে মিনিটে একটা বার্গার দিতে পারো, তাইলে তার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিটা তুমি পাবা। মনে করো একজন 1 মিনিটে 10টা কাজ করতে পারে, বাট তুমি প্রতি মিনিটে তারে একটা কাজ দিতে পারো, তাহলে সে তো ম্যাক্সিমাম কাজটা করতে পারবে না। এখন আমাদের এই প্রসেসরের বৈশিষ্ট্য হলো সে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি কি বলতো, অনেক বেশি ফাস্ট, অনেক দ্রুত কাজ করতে পারে। বাট আমার মেমোরি এত দ্রুত ডেটা প্রোভাইড করতে পারে না, এই হচ্ছে সমস্যা। এখানে একটা তোমার প্রোজ এন্ড কনস আছে। প্রোজ এন্ড কনসটা হচ্ছে যে তোমার যদি স্টোরেজ অনেক বেশি হয়, স্টোরেজ যদি অনেক বাড়াতে চাও, এটা আর্কিটেকচারের অনুযায়ী এইরকম একটা ঘটনা ঘটে যে তুমি যদি একটা মেমোরির স্টোরেজ বাড়াতে চাও, তাহলে তার যে স্পিড আছে এই স্পিডটা কমে যায়। যত স্টোরেজ বেশি তত তোমার স্পিডটা কমে যায়। যদি এটা তোমার হচ্ছে স্পিড বাড়াইতে চাও, সেক্ষেত্রে তোমার স্টোরেজটা কমাইতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া তাইলে আমরা কি এমন করতে পারি না যে স্টোরেজও বাড়াবো স্পিডও বাড়াবো? অনেক বেশি খরচ হয়ে যাবে ওই মেমোরিটা, ওই মেমোরিটার দাম অনেক বেশি হয়ে যাবে। তার মানে কিছুটা তোমার ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে হয় দামটা ঠিক রাখার জন্য। তুমি তো এমন করতে পারবা না যে তুমি 100 জিবি মেমোরি, 124 জিবি মেমোরি, 128 জিবি মেমোরি তুমি 2 লাখ টাকা দাম চাবা, এরকম তো সম্ভব না। তার মানে কিছু প্রোজ এন্ড কনস তোমার এখানে আছে। স্টোরেজ যত বাড়বে স্পিডটা তত কমে যাবে। কেন? তুমি দামটা সেম রাখার জন্য, দামটা স্টেবল রাখার জন্য। তুমি যদি দুইটাই বাড়াইতে চাও দাম অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য প্রোডাকশনে এমন ভাবে তৈরি করা হয় না যে সব মেমোরি আমি বড় স্পিডের বানাইলাম, সব মেমোরি বড় স্টোরেজের বানাইলাম, তাইলে মানুষ মেমোরি ইউজ করতে পারতো না, বুঝছো? সো এই জন্য তারা কি করে, তারা একটা আর্কিটেকচার ইউজ করে। দেখো খুবই সুন্দর একটা আর্কিটেকচার, যে দাম জিনিসটা তো সবাই এফোর্ড করতে পারবে না, দামি জিনিসটা। সো আমরা এমন ভাবে একটা জিনিস বানাবো যেন এই জিনিসটা ইউজফুল হয় এবং দামেও কম হয়। তারা একটা সিরিয়াল বের করছে, মানে একটা আর্কিটেকচার বের করছে যে আমার ডিরেক্টলি মেমোরি থেকে প্রসেসরে যাবে না। তারা কি করবে, আমার যেই ডেটাটা আছে এই ডেটাটা প্রথমে কি করবে, আমার রম যেটা আছে মানে স্থায়ী মেমোরি থেকে যাবে হচ্ছে র‍্যামে। এটা কি স্থায়ী মেমোরি থেকে যাবে হচ্ছে র‍্যামে, এটা হচ্ছে স্থায়ী। এটা কি এখানে স্থায়ী, এখানে জমা থাকে, এখানে বন্দি থাকে, তাই না? স্থায়ী, এটা হচ্ছে তোমার স্থায়ী মেমোরি। ওকে, এটা হচ্ছে তোমার স্থায়ী মেমোরি, এখানে জমা আছে, এটাকে আমরা রম বলি সাধারণত। সো এখানে জমা থাকে, এখান থেকে ডেটাটা যায় হচ্ছে র‍্যামে। র‍্যামের বৈশিষ্ট্য হচ্ছে এর স্টোরেজটা কম, স্টোরেজটা কম। তাহলে স্টোরেজটা যেহেতু কমাইছি, সেম দামের মধ্যে আমি স্পিডটা একটু বাড়াইতে পারবো, সো স্পিডটা একটু বেড়ে যায়। সো প্রথমে ডেটাটা যায় র‍্যামে, র‍্যাম থেকে পরে আরো কিছু তোমার জায়গা আছে, তোমার হচ্ছে ক্যাশ মেমোরি আছে, এটা বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা আরো ছোট, তার স্টোরেজটা স্টোরেজটা আরো ছোট, মানে আরো ছোট। মনে করো এইটা যদি হয় 200, তোমার হচ্ছে 128 জিবি, র‍্যাম হয় 4 জিবি, তাই না? মেইন মেমোরিটা যদি 228 জিবি হয়, 128 জিবি হয় বা 256 জিবি হয়, র‍্যাম হয় 4 জিবি বা 8 জিবি, তার মানে স্টোরেজটা কিন্তু কমে গেছে। বাট লাভটা কই হইলো, এটার স্পিডটা বেশি।
তারপর এখান থেকে ক্যাশ মেমোরিতে যায়, এটা হয়তো তোমার 2 মেগাবাইট, খুবই কম, 2 মেগাবাইট, 4 মেগাবাইট, 10 মেগাবাইট, এখানে জিবিতে ছিল আর এখানে জাস্ট মেগাবাইটে। সো আরো কমে গেল স্পেসটা, তার মানে এটার বৈশিষ্ট্য কি, স্পেসটা কম, স্পিডটা বেশি। তারপরে আবার যায় হচ্ছে তোমার রেজিস্টার বলতে একটা ব্যাপার আছে, রেজিস্টার। এটার বৈশিষ্ট্য কি, এটা স্টোরেজ আরো কম, এটার স্টোরেজ আরো কম, বাট স্পিডটা অনেক বেশি। সো এখন দেখো আমার এই জায়গাতে ডেটাটা আস্তে 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 স্পিডটা বেড়ে গেছে কিনা বলো তো। মনে করো তোমার এখান থেকে একটা বড় ডেটা, মনে করো পুরো ভিডিও ফাইলটা প্রথমে র্যামে গেল, মনে করো তুমি একটা 2 জিবির ভিডিও প্লে করছো, ওই 2 জিবি ভিডিওটা প্রথমে র্যামে যাবে, র্যামে যায় জমা হবে, র্যাম থেকে তারপর ক্যাশ মেমোরিতে যাবে হচ্ছে 2 মেগাবাইট, ওই 2 মেগাবাইট থেকে আরো অল্পটুকু যাবে হচ্ছে রেজিস্টারে, অনেক স্পিডে তখন প্রসেসরে ঢুকবে। তার মানে পুরো কাজটা হচ্ছে এইভাবে, তার মানে ডেটাটা সিরিয়ালি যায় না, একটার পরে আরেকটা ধাপে ধাপে যায়, কারণ স্পিডটা বাড়াইতে হবে আমাকে, স্পিডটা তো কমাইলে যাবে না, মানে কমাইলে তো প্রসেসর ইফিসিয়েন্টলি কাজ করতে পারবে না। এই জন্য ফোন কেনার সময় তোমরা র্যামটা বাড়ায় কিনো, কারণ র্যামটা বাড়াইলে লাভটা কি হয়, র্যামটা যদি বেশি বড় হয় তখন বেশি ভিডিও একসাথে জমা হইতে থাকবে, মানে একসাথে এই জায়গাতে জমা হইতে পারবে এবং অনেক ফাস্ট তোমার প্রসেসরে ডেলিভার হইতে পারবে। তার মানে প্রসেসর আর র্যাম ব্যালেন্স করে কিনতে হয় যখন একটা ডিভাইস কিনবা। যদি প্রসেসর অনেক ভালো কিনে ফেলো, র্যাম যদি কম হয়, এটা লাভ কিন্তু তুমি পাবা না। একটা পিসি যখন বিল্ড করবা, প্রসেসর মনে করছো তুমি কোর i7 এর বা অনেক ভালো একটা প্রসেসর লাগাইছো, বাট র্যাম লাগাইছো 2 জিবি, তোমার কিন্তু এটা ভালো ইফিসিয়েন্ট হবে না। দুইটা ম্যাচ করে বা সিমিলার ওয়েটের বা এটাকে সামলাইতে পারে কিনা, এটাকে সামলাইতে পারে কিনা, এই জিনিসটা দেখতে হবে। তাইলে মেমোরি আর্কিটেকচার বলতে একটা ব্যাপার আছে, এটাকে একটা ত্রিভুজ দিয়ে প্রকাশ করা হয়। ত্রিভুজ দিয়ে কি বোঝাচ্ছে, সাইজটা, সাইজটা, যে আমার যে নরমাল স্টোরেজ যেটা, যেটা আমি রম বলি বা ফোনের মেমোরি বলি, এসএসডি বলি বা তোমার হার্ড ডিস্ক বলি, এটা অনেক বড়, এই জন্য জায়গাটা অনেক বড়। তারপর উপরে যত যাবা, উপরে যত যাবা জায়গাটা ছোট হচ্ছে, জায়গাটা ছোট হচ্ছে, জায়গাটা ছোট হচ্ছে। তার মানে রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, উল্টাভাবে যখন আসবা জায়গাটা বাড়বে। এই যে ভার্চুয়াল মেমোরি, তারপর হচ্ছে রম বা ডিস্ক, এই মধ্যে থেকে এক দুইটা স্টেপ তুমি বাদও দিতে পারো, তুমি জাস্ট এইটা মনে রাখতে পারো, রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম আর হচ্ছে হার্ড ডিস্ক। মধ্যের ভার্চুয়াল মেমোরি, সেকেন্ডারি রিমোট স্টোরেজ, এটা কি, এটা হচ্ছে গুগল, গুগল ড্রাইভে তুমি রাখতে পারো, মানে তোমার ডিভাইসেও তো তুমি স্টোর করে রাখতে পারো, মনে করো তোমার ফোনে তুমি ডেটা রাখতে পারতেছো, সাথে ইন্টারনেটের মাধ্যমে তো কোনো একটা সার্ভারেও তুমি ডেটা রাখতে পারো, গুগলের ড্রাইভে রাখতে পারো। সো এগুলাকে বলা হয় রিমোট সেকেন্ডারি স্টোরেজ। এগুলাও কিন্তু তোমার স্থায়ী, এগুলা কিন্তু অনেক বড় হয়, তাই না, গুগলে তুমি রেখে অনেক বড় করতে পারবে, অনেক বড় ডেটা রাখতে পারবে। এই তো প্রশ্ন করছো ভার্চুয়াল মেমোরিটা কি। সো ভার্চুয়াল মেমোরিটা আমরা একটু পরে বুঝাচ্ছি। বলো এই উপরের দিকে যত যাব স্টোরেজ কি বাড়বে নাকি কমবে, বলো। উপরের দিকে যত যাব স্টোরেজ মানে আমার মেমোরির সাইজটা বাড়বে নাকি কমবে, কমবে, কমবে। আর আমি যত উপরের দিকে যাব আমার স্পিডটা বাড়বে নাকি কমবে, বলতো, স্পিডটা বাড়বে নাকি কমবে বলতো, বাড়বে। এই তো, ঠিক আছে। সো এই যে যেগুলা তোমার হচ্ছে ভোলাটাইল, ভোলাটাইল কোনগুলো, এই যে রেজিস্টার, ক্যাশ, র্যাম, এগুলো হচ্ছে ভোলাটাইল। এগুলার কাজ কি, এগুলা ভুলে যায়, মানে এগুলা জাস্ট কাজ করে হচ্ছে প্রসেসরে ডেটাটা নিয়ে দেওয়ার জন্য, তাই এখানে ডেটাটা সেফ থাকে না। কম্পিউটার অফ করে অন করলে এই পুরো জিনিসটা রিস্টার্ট হয়ে যায়। তার মানে এগুলো হচ্ছে তোমার ভোলাটাইল, ভুলে যায়, রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, এগুলা ভুলে যায়। আর এগুলো হচ্ছে তোমার স্থায়ী মেমোরি, এগুলো হচ্ছে তোমার স্থায়ী মেমোরি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন যে ভাইয়া ভার্চুয়াল মেমোরিটা আসলে কি। এটা একবার ঢাকা বোর্ডে একটা ক নাম্বারে আসছিল যে ভার্চুয়াল মেমোরি কি। আচ্ছা, আমাকে বলো, এই যে সাইকেল টাইকেল এগুলো ভুলে যাও, আমাকে বলো যদি কখনো তোমার টাকার দরকার, তোমার টাকা নাই, তখন তুমি কি করো, ধার করো, তাই না, ধার করো, তাই না, বলো তো, ধার করো না। এখন কোনো একটা সময় তোমার অনেক বেশি র্যামের প্রয়োজন হইলো কোনো একটা কাজে, শাওমি এই কাজটা করে, শাওমি ফোনে এই কাজটা হয়। তো তোমার ধরো লেখা থাকে যে 8 জিবি র্যাম প্লাস 2 জিবি এক্সটেন্ডেবল। ফোন দেখছো এরকম শাওমি ফোন। সো র্যামটা তোমার তো, এটা তো একটা মেমোরি, ডেডিকেটেড মেমোরি তোমার ফোনের ভিতর লাগানো আছে। সো এটার মধ্যে যখন জায়গা না হয়, তখন সে হচ্ছে স্থায়ী মেমোরির একটা অংশ র্যাম হিসেবে ইউজ করে। তোমার ফোনটা এমন ভাবে প্রসেস করা, এমন ভাবে তোমার ওই ফোনটা ডিজাইন করা যে র্যাম যদি ফুল হয়ে যায়, তখন সে রম থেকে একটা অংশ নিয়ে, স্থায়ী মেমোরি থেকে একটা অংশ নিয়ে ওটাকে র্যামের মতো করে ইউজ করবে। এখন বলো দেখতে এক হইলে কি জিনিস এক হয়,
না, দেখতে এক হইলেই জিনিস এক হয় না। যদিও বা তুমি স্থায়ী মেমোরিটাকে র্যাম হিসেবে ইউজ করতেছো, বাট এটা তো বানানো হয়েছে বেশি স্টোরেজের জন্য, কম স্পিডের জন্য। এটাকে র্যাম হিসেবে ইউজ করলে এত বেশি লাভ হবে না আমাদের, কারণ এর স্পিড তো কমই আছে, সো এটা আসলে একটা ধান্দাবাজি ফোনগুলার, যে এক্সটেন্ডেবল র্যাম মানে ধান্দাবাজি। কারণ তোমার এই 8 জিবি যে র্যাম, ওইটাই তোমার আসল র্যাম। 2 জিবি এক্সটেন্ডেবল মানে ওইটা তোমার হচ্ছে এখান থেকে ধার নিচ্ছে, যে আমার দরকারে ভাই আমি এই 2 জিবি ইউজ করতে পারি যেন। বুঝতে পারছো? ওইটা হচ্ছে দাম কমানোর জন্য, মানে ফোনের দাম কমানোর জন্য এই কাজগুলা করে। বুঝছো? ঠিক আছে। তাইলে ভার্চুয়াল মেমোরি কি? পরীক্ষা হলে তো ক নাম্বারে আসবে ভাই, আমি কাহিনীটা বুঝছি যে ধার নেয় এখান থেকে, বাট পরীক্ষা হলে ডেফিনেশনটা কেমনে লিখবো আমার কানে তো বাজতেছে না। ঠিক আছে, তাইলে একবার শোনো আমার কথাটা। ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। এটা কিন্তু একটা টেকনিক, এটা কিন্তু কোনো মেমোরি না। ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেখানে আমরা স্থায়ী মেমোরির একটা অংশকে অস্থায়ী মেমোরি বা র্যাম হিসেবে ইউজ করি। তাহলে বলো পরীক্ষা এখন কানে বাজবে যে ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। এটা কিন্তু কোনো মেমোরি না, এটা মেমোরি ম্যানেজমেন্ট একটা টেকনিক। যখন প্রয়োজন অনুসারে আমরা তখন স্থায়ী মেমোরির একটা অংশকে অস্থায়ী মেমোরি বা র্যাম হিসেবে ইউজ করি। বলো ক্লিয়ার এভরিওয়ান? সবাই বলো ক্লিয়ার কিনা? এই যে এখানে ডেফিনিশন লেখা আছে, ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট কৌশল যা কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামের ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এভাবেও তুমি লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যে আমরা একটা স্থায়ী মেমোরি একটা অংশকে র্যাম হিসেবে ইউজ করি। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? সবার কানে বাজবে কিনা বলো? সবার কানে বাজবে কিনা বলো? সবার কানে বাজবে কিনা আমাকে বলো? পরীক্ষা হলে সবার কানে বাজবে কিনা লিখতে পারবা নিজে নিজে? সবার একটা করে ক্লিয়ার কমেন্ট চাই, সবার একটা করে ক্লিয়ার কমেন্ট চাই। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করতেছো, ক্লিয়ার, নাইস। সো এখন থেকে আমরা সি প্রোগ্রামিং ঢুকে যাব, অর্থাৎ প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, এখন থেকে আমরা কি শিখবো? প্রোগ্রামিং শিখবো। ওকে, প্রোগ্রামিং শিখবো এখন থেকে, আমরা ডিরেক্ট প্রোগ্রামিং এ ঢুকে যাব, প্রোগ্রামিং শিখবো। সো আমরা শুরুতেই ডিরেক্টলি অনেক কিছু পড়া শুরু করে দিব না। শুরুতেই আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভেরিয়েবল জিনিসটা। এই ভেরিয়েবল জিনিসটা কি, এই জিনিসটা আমরা শিখবো। ভেরিয়েবলের বাংলা নাম হচ্ছে, আমি এমন ভাবে পড়াবো যেন তোমাদের সি প্রোগ্রাম মুখস্থ করতে না হয়। আমি কখনোই তোমাদের কোনো প্রোগ্রাম মুখস্থ করে লিখতে বলবো না। সো মনোযোগ দিবা, মনোযোগ দিলে তুমি এমনি পারবা। ভেরিয়েবলের বাংলা নাম হচ্ছে চলক। চলক মানে কি মনে আছে? তুমি ম্যাথে পড়ছো চলক মানে কি? চলক মানে হচ্ছে, যেমন ধরো y = mx + c, এখানে x একটা চলক, y একটা চলক। এই চলকগুলা মানে হচ্ছে যার মধ্যে বিভিন্ন মান আসতে পারে। যেমন এখানে x এর বিভিন্ন মান তুমি বসাইতে পারো, যার ফলে y এর বিভিন্ন মান তুমি পাবা। তার মানে চলক বলতে বোঝায় যে একটা রাশি, যেই রাশিটার মধ্যে যে কোনো মান হইতে পারে, যে কোনো মান রাখতে পারো। সো এটার নামই হচ্ছে ইংলিশে হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে যার মান ভ্যারি করতে পারে। খেয়াল করে দেখো, বাংলাটা বুঝলেই বুঝবা যে ভেরিয়েবল যার মান ভ্যারি করতে পারে, যার মান চেঞ্জ হইতে পারে, চেঞ্জেবল। এই তো সুন্দর একটা ওয়ার্ড বলছো ফাহমিদা, চেঞ্জেবল, যার মান চেঞ্জেবল। এখন মেইন ফান্ডামেন্টসটা দেখো। ধরো কম্পিউটার দিয়ে আমরা সহজ একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, যে দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাইলে প্রসেসর তো সেটা প্রসেস করবে, তাই না? প্রসেস করবে দুইটা সংখ্যা যোগ করার কাজটা কে করবে? প্রসেসর করবে। তাকে তো দুইটা সংখ্যা আমাদের দিতে হবে, তাই না? দুইটা সংখ্যা যাবে কই থেকে বলো তো? এই মেমোরি গুলা থেকে যাবে, তাই না? যেই দুইটা সংখ্যা যোগ করাতে চাও ওইগুলা তো একটা ডেটা, ওই ডেটাটা যাবে কই থেকে? মেমোরি গুলা থেকে যাবে। যে ভাই এই নাও একটা সংখ্যা, এই নাও আরেকটা সংখ্যা, যোগ করে আমাকে আউটপুট দাও। তার মানে সংখ্যাগুলা যায় কই থেকে? যে কম্পিউটেশন গুলা হয়, ডেটা গুলা যায় কই থেকে? মেমোরি গুলা থেকে, অলরেডি আমরা দেখছি। তাইলে আমরা যদি দুইটা সংখ্যা যোগ করতে চাই, আমাদের প্রথমত যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মেমোরির মধ্যে দুইটা সংখ্যা রাখা। যোগ করার কাজ পরে, প্রথম কাজ হচ্ছে মেমোরিতে আমাদের দুইটা সংখ্যা রাখতে হবে। তার মানে যে কোনো কাজ করার আগে, যে কোনো সংখ্যা নিয়ে কাজ করার আগে ওটা আমাদেরকে মেমোরিতে স্টোর করতে হবে, তাই না? বলতো তাই কি না? যে কোনো কাজ করার আগে আমাদের দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা বা একটা ভিডিও ফাইল, একটা অডিও ফাইল, যাই হোক, ওটা আমাদেরকে মেমোরিতে স্টোর করতে হবে, তারপর ওটা দিয়ে কাজ করতে পারবো। ওই স্টোরিং করার জন্যই আসলে এই ভেরিয়েবল জিনিসটা আমাদের আসে। তার মানে ভেরিয়েবল বলতে তুমি এমন ভাবে বুঝবা যে ভেরিয়েবল হচ্ছে একটা জায়গা,
ভেরিয়েবল হচ্ছে একটা জায়গা, যেই জায়গার মধ্যে তুমি ভ্যালু রাখবা, ওই ভ্যালুটা ভ্যারি করতে পারে। খেয়াল করে দেখো, ভেরিয়েবল বলতেই তুমি বুঝবা যে একটা বাটি। কি বলতেছি, ভেরিয়েবল বলতে বুঝবা তুমি একটা বাটি, আর কিছুই না। কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা, এই জায়গাটাকে আমি বলতেছি বাটি, বুঝছো? কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা, যে জায়গাটাকে আমি বলতেছি কি বলতো, বাটি। ক্লিয়ার সবাই? তার মানে কম্পিউটারের মেমোরিতে আমি এখন একটা জায়গা ডিফাইন করতেছি, যে জায়গার মধ্যে আমরা ভ্যালু রাখবো। ওকে, যেই জায়গার মধ্যে আমরা ভ্যালু রাখবো। ক্লাস টুইসডে আর থার্সডে এমন কোনো কথা নাই, যে কোনো দিন হইতে পারে দুপুর 3টায়। তোমাদের গ্রুপে রুটিন থাকে, ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে। ওকে, সো যেটা বলতেছিলাম, ভেরিয়েবল মানে কম্পিউটারের মেমোরিতে তোমাকে একটা জায়গা। দেখো, তোমাকে যেটাই কাজ করো না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে কম্পিউটারের মেমোরিতে মেমোরিতে তোমাকে আগে ওই জিনিসটা রাখতে হবে। মেমোরিতে তোমাকে আগে ওই জিনিসটা সেভ করতে হবে, তারপর বাকি কাজ, তারপর বাকি কাজ, তাই না? প্রথম কথা মেমোরিতে স্টোর করতে হবে। সো মেমোরিতে স্টোর করার কাজটাই করে হচ্ছে ভেরিয়েবল বা চলক। এখন এই ভেরিয়েবলটা আমাদের বানাইতে হয়। খেয়াল করে দেখো, আমি জাস্ট যেটা বলতেছি তোমরা আমার সাথে ইয়েস অর নো করো। আমি ক্লাসে চাই আমার সাথে ম্যাক্সিমাম মানুষ কথা বলো, তাহলে মনে হবে তোমার বাসায় এসে পড়াচ্ছি। তাহলে বলো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা বাটি। একটা বাটির মতো চিন্তা করো, বাটিতে তুমি পানি রাখতে পারো, যে কোনো কিছু রাখতে পারো। ভেরিয়েবলটাও ওইরকম একটা জাস্ট জায়গা, একটা জায়গা। জায়গাটা কোথায় বলো তো? তোমার বাসায়? বলো জায়গাটা কোথায়? এই জায়গাটা কোথায় বলো তো? এই জায়গাটা হচ্ছে মেমোরিতে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা মেমোরিতে। তার মানে ভেরিয়েবল বলতে বোঝায় একটা বাটি বা একটা জায়গা, একটা জায়গা। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে মেমোরিতে। এই জায়গাটা কোথায় নিচ্ছি আমরা? মেমোরিতে নিচ্ছি। এখন এই জায়গার মধ্যে আমরা যে কোনো মান রাখতে পারবো। ধরো ধরো আমি এই জায়গার মধ্যে, এই বাটির মধ্যে আমি এখন রাখলাম হচ্ছে 5, একটু পরে 5কে সরায় আমি রাখলাম হচ্ছে 6, একটু পরে 6কে সরায় আমি রাখলাম হচ্ছে 8, একটু পরে 8কে সরায় আমি রাখলাম হচ্ছে 9। তার মানে দেখো মান ভ্যারি করতে পারতেছে, ওই জায়গাটার, ওই বাটিটার মান ভ্যারি করতে পারতেছে, মান চেঞ্জ হতে পারতেছে। এই জন্য এটার নাম সুন্দর করে আদর করে ডাকে ভেরিয়েবল, যে তার মান ভ্যারি করতে পারে। তার মানে এই জায়গাতে তুমি যে কোনো মান যে কোনো সময় রাখতে পারো, এবং সেটা চেঞ্জ করে অন্য একটা দিয়ে রিপ্লেস করতে পারো। বাটিতে এখন পানি আছে, একটু পর তুমি সরিষার তেল দিলা, একটু পর নারিকেল তেল রাখলা, একটু পর তুমি সয়াবিন তেল রাখলা। তার মানে এক একবার এক একটা জিনিস তুমি রাখতে পারো বাটিতে, তার মানে ভ্যারি করতে পারে, চেঞ্জ হতে পারে। তো এই জিনিসটা বুঝছো কিনা বলো, ভেরিয়েবলের বেসিক কনসেপ্টটা। তার মানে ভ্যারিয়েবল বলতে কি বোঝায়? ভ্যারিয়েবল বলতে বোঝায় কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা, যেই জায়গাতে আমরা বিভিন্ন রকমের মান রাখতে পারি, বিভিন্ন রকমের মান রাখতে পারি। ওকে, এবং এটা চেঞ্জেবল, এটা চেঞ্জেবল, এটার মানটা তুমি চেঞ্জ করতে পারবা। এখন পরবর্তী কথা হচ্ছে যে ভাইয়া, মনে করো যে তোমার কম্পিউটারের মেমোরিতে তো অনেক রকমের বাটি আছে, অনেক রকমের জায়গা আছে, প্রত্যেকটা জায়গার একটা নাম লাগবে কিনা বলো? বলো, এটা কোড না হার্ডওয়্যার? এটা একদম হার্ডওয়্যারের মধ্যে, মেমোরির মধ্যে তুমি জায়গা রাখতেছো। দেখো, আমরা হার্ডওয়্যার ইউজ করতে হলে আমাদের প্রোগ্রামিং লিখতে হয় বা প্রোগ্রাম করতে হয়। সো আমাদের হার্ডওয়্যার হিসেবে তারা একটা মেমোরি, মেমোরির মধ্যে আমরা একটা জায়গা নিচ্ছি হলো প্রোগ্রাম লিখে, বুঝছো? হার্ডওয়্যার কাজ করে হচ্ছে প্রোগ্রাম দিয়ে। সো মেমোরির মধ্যে একটা জায়গা নিব আমরা প্রোগ্রাম লিখে, একটু পরেই না শিখাবো। আমাকে বলো যে তোমার বাসায় 10টা বাটি রাখছি আমি, হচ্ছে 10টা বাটি রাখা রান্নাঘরে, তুমি রান্না করতেছো, তোমার আম্মু রান্না করতেছে। তোমারে বললো যে ওই বাটির মধ্যে তোমার হচ্ছে চিনি আছে, চিনিটা দে। এখন ওই বাটি কোনটা এটা তো তুমি জানো না, তোমার আম্মু বলতেছে এই যে ওই বাটি, এখানে 10টা বাটি। তাইলে এমন হইলে কনফিউশন হবে না বলো তো? বাসায় বলে কিনা এরকম, যে যে ইয়ের মধ্যে ইয়ে আছে নিয়ে আয় তো। এখন ইয়ের মধ্যে ইয়ে মানে কি, এর মধ্যে কি, এটাই তোমার বলে নাই। সো এই জায়গাতে 10টা বাটি যদি থাকে, তোমার নামের ব্যাপারটা আসবে কিনা বলো? যে তোমাকে যদি স্পেসিফাই করে বলে দেয় যে লাল বাটির মধ্যে চিনি আছে, লাল বাটিটা দে, তাইলে ঠিক আছে। এখন যদি বলে ইয়ের মধ্যে ইয়ে আছে, ইয়েটা দে, হবে না তো। তো তোমার একটা নাম দেয়া লাগবে ভেরিয়েবল গুলার। প্রথম কথা, তাদের একটা নাম দেয়া লাগবে যেন ডেডিকেটেডলি তুমি ডাকতে পারো, এই যে রহিমের ঘরের করিম এদিকে আয়। তার মানে তোমার নাম দেয়া লাগবে। তার মানে এই জায়গাগুলোর একটা নাম সেট করতে হয় আমাদের। কি নাম সেট করতে হয়? এই নামটাকে আদর করে কি ডাকে? এই নামটাকে আদর করে ডাকে হচ্ছে ভেরিয়েবল নেম। নামটাকে ফ্যান্সি ভাষায় কি বলে? নামটাকে ফ্যান্সি ভাষায় বলে হচ্ছে ভেরিয়েবল নেম। ওকে, নামটাকে ফ্যান্সি ভাষায় কি বলে? ভেরিয়েবল, ভেরিয়েবল নেম। নামটাকে ফ্যান্সি ভাষায় বলে হচ্ছে ভেরিয়েবল নেম। তার মানে প্রত্যেকটা জায়গা যে আমি কম্পিউটারের মেমোরিতে নিব, প্রত্যেকটা জায়গার আমার একটা নাম দিতে হবে, রাইট? বুঝছো? এই নামটা ভাই, মনে করো তোমার
ফিউচারে বিয়ে হয়েছে, তোমার ঘরে বাচ্চা কাচ্চা হবে, তোমার বাচ্চার নাম তুমি যে কোনো কিছু দিতে পারবা না? কারো কোনো সমস্যা আছে? কারো কেউ কেউ তোমাকে বাধা দিবে বলো তো? বাধা দিবে না। তো তুমি জাস্ট তোমার সন্তানদের একটা করে নাম দিচ্ছ, এই নাম কি দিবা, এটার মধ্যে কোনো বাধা আছে? এটার মধ্যে কোনো বাধা আছে? বাধা নাই। ধরো আমি এই ভেরিয়েবল গুলার নাম দিতে পারবো সাকিব, ঠিক আছে, সাকিব নাম দিতে পারবো। এই ভেরিয়েবল গুলার নাম দিতে পারবো ধরো ফাহমিদা, ওকে, এই ভেরিয়েবল গুলার নাম দিতে পারবো ফাহমিদা, ঠিক আছে, এই ভেরিয়েবল গুলার নাম দিতে পারবো তারপর সাকিব। তার মানে যে কোনো নাম দিতে পারবা, তাই না বলো তো? এই ভেরিয়েবল গুলার নাম যে কোনো কিছু দিতে পারবা। এই যে একজন ডট কমেন্ট করছে, ভাবছে ওর নাম লিখবো। সো যে কোনো নাম দিতে পারবা। তুমি চাইলে এ বি সি এমনও বলতে পারো যে ওই জায়গার নাম এ, ওই জায়গার নাম বি, ওই জায়গার নাম সি, এরকম নামও দিতে পারো। তুমি চাইলে এটার নাম আরো যে কোনো কিছু দিতে পারো, বাট এরকম দেয়া আসলে লজিক্যাল না, এরকম দেয়া আসলে তোমার প্রোগ্রামের জন্য সুইটেবল না। এখন এটা দিয়ে কাজ চলবে, নাম বাই যে কোনো কিছু দেয়া যায়, নামের ক্ষেত্রে কোনো ভুল নাই, নাম যে কোনো কিছু দেয়া যায়, বাট এরকম নাম দেয়া এটা সুইটেবল না। বুঝছো কেন? কারণ মনে করো একটা জায়গাতে তুমি মনে করো যে 10,000টা জায়গা তোমার দরকার হইলো, তো তুমি 10,000টা জায়গার মধ্যে 10,000 এমপ্লয়ির মান্থের স্যালারি তুমি রাখছো। এখন তুমি নাম দিয়া সেভ করছো এ বি সি ডি, একটু পরে তুমিই বুঝবা না যে বি এর মধ্যে তুমি কি রাখতেছিলে। বুঝছো? সো নামগুলা রিলেভেন্ট দিতে হয়। ধরো তুমি দুইটা সংখ্যা যোগ করতেছো, তখন তুমি প্রথমটার নাম দিবা এরকম যে ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম, যে তোমার প্রথম নাম্বার, পরেরটার নাম দিলা সেকেন্ড নাম, দ্বিতীয় নাম্বার। সো এইরকম ভেরিয়েবলের নামগুলা হচ্ছে তোমার কি বলতো, এইরকম ভেরিয়েবলের নামগুলো হচ্ছে রিলেভেন্ট। এগুলা নাম দিলে কি হয়, তোমার প্রোগ্রামে উলট পালট হয় না, বা ভুলে যাওয়ার কোনো চান্স নাই যে ওই ভেরিয়েবলে কি রাখছিলাম এটা তোমার মনে করতে হবে না, কারণ ভেরিয়েবলের নামটাই ওইরকম ভাবে দিছো যে এর ভিতরে কি রাখতেছো এটা তুমি একটা আইডিয়া পেয়ে যাবা, যে এখানে প্রথম সংখ্যাটা রাখতেছি, এখানে দ্বিতীয় সংখ্যাটা রাখতেছি। বুঝছো? এবিসিডি সাকিব ফাহমিদা তোমার যে কোনো কিছু দিতে পারবা, সাকিব দুইবার লিখে ফেলছি, তো যে কোনো কিছু দিতে পারবা নাম, বাট নামগুলো রিলেভেন্ট দেওয়াটা ভালো। বুঝছো? বুঝতে পারছো? তার মানে আমি সাম আপ করে কি দাঁড়াইলো আমাদের, আমাদের দাঁড়াইলো হচ্ছে আমাদের যে কোনো কাজ করার জন্য কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা নিতে হবে, যে জায়গার মধ্যে ভেরিয়েবল রেখে তারপর কাজ করতে পারবো আমরা। এখন ওই জায়গাটার একটা নাম দিতে হয় আমাদের, ওই নামটা যে কোনো কিছু দিতে পারি, বাট রিলেভেন্ট নাম দিলে আমাদের জন্য ভালো। বলো সবাই ক্লিয়ার কিনা? বলো সবাই ক্লিয়ার কিনা? বলো সবাই ক্লিয়ার কিনা? বলো সবাই ক্লিয়ার? এভরিওয়ান, সবাই ক্লিয়ার? ঠিক আছে, শামিম ক্লিয়ার, ফাহমিদা ক্লিয়ার, বাকিরা সবার উত্তর চাই, সবার উত্তর চাই, সবাই ক্লিয়ার? ঠিক আছে। এখন পরবর্তী প্রশ্ন, ভাইয়া নামের ক্ষেত্রে আবার কিছু রুলস আছে, কিছু গ্রামার আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু গ্রামার থাকে। তো আমাদের একটা গ্রামার আছে যে আমরা সব নাম আবার দিতে পারবো না। মনে করো তোমার ছেলে হইলো, তোমার ছেলের নাম দিলা 23, এটা কি নাম হিসেবে ভ্যালিড বলো তো? নাম হিসেবে ভ্যালিড? সংখ্যা নাম দিলা তুমি 23। তার মানে নামের ক্ষেত্রে আমাদের একটা গ্রামার ইউজ করতে হবে, মানে একটা সিনট্যাক্স বা একটা ব্যাকরণ ফলো করতে হবে। এটা ব্যাকরণটা কে বানাইছে? যে হচ্ছে ড্যানিশ রিচি, যে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, তার কিছু রুলস আছে, ঠিক আছে? তো তার রুলস গুলো আমাদের একটু মানতে হবে নামের ক্ষেত্রে। আমরা সাকিব ফাহমিদা এবিসিডি যে কোনো কিছু দিতে পারবো, বাট তার রুল মেনে আমাদের একটা জিনিস দিতে হবে। বুঝছো? যেমন আমাদের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা ধর্মীয় রুল গুলা মেনে তারপর যে কোনো নাম আমরা দিতে পারি। ওকে, যে কোনো নাম আমরা দিতে পারি। সো ভেরিয়েবল বলতে কি বোঝায়? ভেরিয়েবল বলতে রিক্যাপ করি, ভেরিয়েবল বলতে বোঝায় কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা, একটা প্লেস, যেখানে আমি সংখ্যা রাখতে পারবো বা যে কোনো কিছু। আমরা চাইলে অক্ষরও রাখতে পারবো, বর্ণও রাখতে পারবো, ঠিক আছে, বর্ণও রাখতে পারবো, যে কোনো কিছুই রাখতে পারবো। সো ওই জায়গাগুলোর একটা নাম দেয়া লাগে। সো ওই নামগুলো হচ্ছে আমাদের কি একটা রুল মেনে দিতে হয়। সো প্রথম রুল, ভেরিয়েবল গুলার নাম কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ জিনিসটা কি? কেস সেনসিটিভ জিনিসটা হলো ছোট হাতের লেখা অক্ষর আর বড় হাতের লেখা অক্ষর এক না। তুমি ছোট হাতে লেখলা সঞ্জয় আর বড় হাতে লেখলা সঞ্জয়, এক জিনিস মিন করবে না। দুইটা ভেরিয়েবল বানাইলা, দুইটা ভেরিয়েবলের নাম দিলা, একটা ছোট হাতের সঞ্জয় আর একটা বড় হাতের সঞ্জয়, তারা এক জিনিস মিন করবে না, তারা দুইটা আলাদা আলাদা জায়গা ডিফাইন করবে বা আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে। এইটার মানে হচ্ছে কেস সেনসিটিভ। তোমরা যে তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা যে এইচটিএমএল পড়ছো, বলো তো এইচটিএমএল কেস সেনসিটিভ নাকি কেস সেনসিটিভ না? বলো তো, এইচটিএমএল কেস সেনসিটিভ নাকি কেস সেনসিটিভ না? এইচটিএমএল কিন্তু কেস সেনসিটিভ না, সি প্রোগ্রামিং আবার কেস সেনসিটিভ। ওকে, তার মানে সি প্রোগ্রামিং এ
কোন জায়গায় তোমাকে ধরো এইটা লিখতে হবে মেইন, এই মেইন না লিখে তুমি যদি মেইন লেখো তাইলে কিন্তু হবে না, যদি ভুলেও একটা বড় হাতের দিয়ে দাও হবে না। সো সি প্রোগ্রামিং এ চেষ্টা করবা সব ছোট হাতের অক্ষর, সব ছোট হাতের অক্ষর। সি প্রোগ্রামিং এ কোনো বড় হাতের অক্ষরই আনার চেষ্টা করবা না, সব ছোট হাতের অক্ষর। ওকে, এইচটিএমএল এ তুমি যা লেখো কোনো সমস্যা নেই। তার মানে এগুলা কেস সেনসিটিভ, ছোট হাতের লেখা আর বড় হাতের লেখা জিনিসটা আলাদা, বাট আমরা সবসময় লিখবো ছোট হাতের অক্ষর দিয়ে। ওকে, ভেরিয়েবলের নামে কি কি থাকতে পারবে এটা হচ্ছে কথা। এ থেকে জেড পর্যন্ত বড় হাতের সংখ্যা যে কোনো কিছু থাকতে পারবে, বাট আমরা ইউজ করব না। ছোট হাতের সংখ্যা মানে ছোট হাতের ক্যারেক্টার বা বর্ণ এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু থাকতে পারবে। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকতে পারবে, 1 2 3 4 5 6 7 8 10 12 21 23 যে কোনো কিছু সংখ্যা থাকতে পারবে। আন্ডারস্কোর থাকতে পারবে, আন্ডারস্কোর নিচে একটা তোমার হচ্ছে টান থাকে, এটাকে বলে আন্ডারস্কোর, এগুলো থাকতে পারবে। এই আন্ডারস্কোর বলতে কি বোঝায়? তোমরা ফেসবুকে অনেক সময় হ্যাশট্যাগ দাও না, যে কি বলতো নো পলিটিক্স এরকম ভাবে, সো হ্যাশট্যাগের মধ্যে যে জিনিসটা দাও এটাই হচ্ছে আন্ডারস্কোর। ওকে, এটা ড্যাশ না, এটা আন্ডারস্কোর। নিচে যে টানটা আসে, নিচে যে টানটা আসে এটার নাম হচ্ছে আন্ডারস্কোর। ওকে, ড্যাশ কই আসে? ড্যাশ আসে হচ্ছে এই জায়গাতে, মানে একদম মিডিলে, বুঝছো? ড্যাশ আসে হচ্ছে একদম মিডিলে, আর আন্ডারস্কোরটা আসে একদম নিচে। ওকে, সো এই জিনিসগুলা বাদে আর কোনো কিছু ইউজ করতে পারবে না, কোনো ডট ইউজ করতে পারবে না, কোনো কমা ইউজ করতে পারবে না। তাইলে বলো তো, আমি একটা যদি নাম লিখি, ধরো সারোয়ার ডট হোসেন, এটা কি ভেরিয়েবলের নাম হবে? বা আই ডট ইউ, এটা কি ভেরিয়েবলের নাম হবে? হবে না, কারণ ডট কমা ধরো আই হ্যাশ ইউ নাম হবে? হবে না। হ্যাশ কমা ডট আরো অনেক কিছু আছে, সেমিকোলন কোলন, এগুলা একটাও নামের মধ্যে ইউজ করা যাবে না। তার মানে ইউজ করা যাবে এ থেকে জেড, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এর বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না। তার মানে তোমার কাছে একটা লিমিটেশন চলে আসছে যে তুমি এর বাইরে কিছু ইউজ করতে পারবে না, এর বাইরে কিছু ইউজ করতে পারবে না। তার মানে নামের মধ্যে কোনো কমা, কোনো হ্যাশ, কোনো তোমার সেমিকোলন, কোনো কোলন এগুলা ইউজ করা যাবে না, এগুলা ইউজ করা যাবে না। বলো ক্লিয়ার কিনা সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার। সবগুলো ছোট হাতে লিখবো, এটা তো আমরা প্রথমেই বলে দিছি যে বড় হাতে ছোট হাতে দুইটাই লেখা যাবে, বাট আমরা সেফ থাকার জন্য সব ছোট হাতের লিখবো, কারণ বড় হাতের লেখা একটা, ছোট হাতের লেখা আরেকটা, দুইটা জিনিস আলাদা হয়ে যায়, কারণ কেস সেনসিটিভ। প্রথম অক্ষরটা এটা সংখ্যা হওয়া যাবে না, প্রথম অক্ষরটা সংখ্যা হওয়া যাবে না। তার মানে আমাকে বলো, আমি যদি বলি সারওয়ার 28, এটা কি একটা ভ্যালিড নাম? এটা কি একটা ভ্যালিড নাম? হ্যাঁ, এটা একটা ভ্যালিড নাম, কারণ নামের মধ্যে এ থেকে জেড পর্যন্ত থাকতে পারবে, 1 থেকে 9 পর্যন্ত থাকতে পারবে। দেখো 1 থেকে 9 পর্যন্ত থাকতে পারবে, তার মানে এটা একটা ভ্যালিড নাম। কিন্তু নামের শুরুতে সংখ্যা থাকা যাবে না। তার মানে আমি যদি লিখি টু সার্ভার, এইটা আসলে একটা ভেরিয়েবলের নাম হতে পারবে না। কোন জায়গায় বাদ হইছে বলতো? দেখো এইটা এই শর্তে বাদ হইছে যে প্রথম সংখ্যাটা, প্রথম অক্ষরটা সংখ্যা হওয়া যাবে না, এই রোলে এটা বাদ গেছে। ঠিক আছে, এই রোলের মধ্যে এটা বাদ গেছে, বাট এইটা কিন্তু আবার রোলগুলা মানছে। দেখো এই জায়গাতে এই রোলটা মানছে যে এ থেকে জেড পর্যন্ত আছে, 0 থেকে 9 এর মধ্যে 28 আছে, সো এটা ভ্যালিড। এইটা আবার ভ্যালিড না, কারণ নামের প্রথম অক্ষরটা সংখ্যা হওয়া যাবে না। প্রথম অক্ষরটা সংখ্যা না দিয়ে পরে তুমি সংখ্যা বসাও, ডাজন্ট ম্যাটার, পরে তুমি সংখ্যা বসাও, কোনো সমস্যা নেই, বাট প্রথম অক্ষরটা ভ্যালিড, মানে সংখ্যা বসানো যাবে না। এরপর নামের ভিতরে কোনো খালি জায়গা রাখা যাবে না। তার মানে তুমি লেখলা এরকম যে ফার্স্ট নাম্বার, সবকিছু ঠিক আছে, যে সবগুলো এ থেকে জেড ইউজ করছো, কোনো নাম্বার শুরুতে ইউজ করো নাই, বাট নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, ফাঁকা জায়গা রাখা যাবে না, জিমেলের মতো, হ্যাঁ ফাঁকা জায়গা রাখা যাবে না। তার মানে এটা ভ্যালিড নাম না। রিজার্ভড ওয়ার্ড ভেরিয়েবল মানে হিসেবে ব্যবহার করা যাবে না। এখন কিছু ওয়ার্ড আবার রিজার্ভ করে রাখছে ভিআইপি দের জন্য। ওকে, সো ওই ওয়ার্ড গুলো তোমার নাম দিতে পারবে না, তোমার যে বাচ্চা আছে ওই বাচ্চার নাম দিতে পারবে না, ওই নামগুলা কি রিজার্ভড। এরকম কয়টা নাম আছে? এরকম 32টা নাম আছে, 32টা। কতগুলা? 32টা নাম আছে যেগুলো তুমি নাম হিসেবে ব্যবহার করতে পারবা না। ওকে, 32টা এমন এমন ওয়ার্ড আছে যেগুলো তুমি নাম হিসেবে ইউজ করতে পারবা না। কত নাম্বার পর্যন্ত লাইক দেয়া যাবে? তুমি যে কোনো নাম্বার দাও ভাই, প্যারা নাই। ধরো তুমি লেখলা, কে বলছো প্রশ্নটা, ধরো সাকিব, তুমি একটা ভেরিয়েবল নাম দিলা সাকিব 017 000000039,
কোনো সমস্যা নাই, একটা ভ্যালিড নাম, এটা একটা ভ্যালিড নাম। কারণ দেখো নামের মধ্যে অক্ষর আছে, এ থেকে জেড আছে, এর বাইরে কিছু নাই। তারপরে এই জায়গাতে তোমার কোনো স্পেসও নাই, তার মানে শুরুতে কোনো সংখ্যাও নাই, তার মানে একটা ভ্যালিড নাম, তার মানে এটা একটা ভ্যালিড নাম। এই যে তোমার শর্তটা আসে হচ্ছে লাস্টে, যে ভেরিয়েবলের নামের দৈর্ঘ্য ম্যাক্সিমাম এতর বেশি দিতে পারবা না, তার মানে 31 থেকে 64 এতগুলা অক্ষরের বেশি তুমি দিতে পারবা না। তার মানে এখানে সারা জীবন যে সংখ্যা বসায় যাবা এরকম নাম দিতে পারবা না। বুঝছো? এগুলা কি প্রপারলি নোট করবো? আমি ক্লাস নোট দিয়ে দিব, সুন্দর করে নোট করবা। প্রত্যেকটা রুল পরীক্ষা হলে লাগবে এবং তোমার খ নাম্বারে আসবে যে ভেরিয়েবলের নামে কি ইউজ করা যাবে না। তার মানে আমি আবার রিক্যাপ করি, তোমার ছোট হাতের লেখা জিনিস আর বড় হাতের লেখা জিনিস আলাদা, দুইটা দুই জিনিস। তাই আমরা কি করব, আমরা সব ছোট হাতেই লিখবো সেফ থাকার জন্য। ওকে, তারপর হচ্ছে নামের মধ্যে এ থেকে জেড, 0 থেকে 9 আর আন্ডারস্কোর বাদে কিছুই থাকা যাবে না। তার মানে তোমার কমা, সেমিকোলন, কোলন এগুলো কিচ্ছু থাকতে পারবে না। প্রথম অক্ষরটা কোন সংখ্যা হইতে পারবে না, লাস্টের সংখ্যা দিতে পারবা, ভিতরে সংখ্যা দিতে পারবা, বাট প্রথম অক্ষর সংখ্যা হইতে পারবে না। নামের ভিতর কোনো খালি জায়গা, কমা এগুলো থাকতে পারবে না। রিজার্ভ ওয়ার্ড যেগুলো হচ্ছে তোমার ধরো ভিআইপি দের জন্য রিজার্ভ করা, ওগুলো ইউজ করতে পারবা না। এবং ম্যাক্সিমাম লেন্থ 31 এর বেশি তুমি যাইতে পারবা না, মানে 31 থেকে 64, এটা কম্পিউটার ভেদে ভ্যারি করে। সো ম্যাক্সিমাম 64 এর বেশি তুমি যাইতে পারবা না। তাহলে তুমি নিচে মানে 64 এর নিচে রাখতে হবে বা 31 এর নিচে রাখতে হবে। এত বড় নাম তো কেউ দেয় না। তুমি তোমার ছেলের নাম কি দিবা? ইফতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তোমার ছেলের নাম তো এত বড় দিবা না তুমি, তাই না? তার মানে তোমার নামটা দিবা ছোট। সি প্রোগ্রামিং কোথায় কাজে লাগে ভাই? সব জায়গায় কাজে লাগে। তোমার কোন একটা সফটওয়্যার তৈরি করতে কাজে লাগে, গেম তৈরিতে কাজে লাগে। গেম তৈরি করা যায়, সফটওয়্যার তৈরি করা যায়, সেটা ল্যাপটপে তুমি ইউজ করতে পারবা, কম্পিউটারে ইউজ করতে পারবা, এরকম সফটওয়্যার তৈরি করা যায়। তুমি হাজার হাজার সংখ্যা 1 মিনিটে সর্ট করে ফেলতে পারবা। অনেক কাজে আসে, অনেক কাজে আসে প্রোগ্রামিং। আসলে জীবন মানে দুনিয়ার সব কাজই তো এখন প্রোগ্রামিং দিয়ে হয়। বুঝছো? হ্যাক করতে পারবা না, সি প্রোগ্রাম দিয়ে আসলে হ্যাক হয় না। হ্যাকিং জিনিসটা আসলে ডিফারেন্ট জিনিস, ওটা নিয়ে পরে আলোচনা করব। বলো বুঝতে পারছো ওভারঅল কন্ডিশনটা? এখন রিজার্ভড ওয়ার্ড গুলা কি কি, যেগুলো আছে ভিআইপি দের জন্য রিজার্ভ করা, এই 32টা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। এখন কথা হচ্ছে ভাই এই 32টা কি মুখস্থ করব? না, এগুলা চলার পথে আমরা এমনিই জেনে যাব কোনগুলা রিজার্ভ ওয়ার্ড। যেমন যেগুলা দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করব আমরা পরবর্তীতে সি প্রোগ্রামিং এ, ওইগুলাকে আসলে রিজার্ভ করে রাখা হয়েছে। যেমন এই যে এই ক্যারেক্টার বা CHAR, কন্টিনিউ, ডিফল্ট, কনস্ট, এলস, ফর, ইফ, গো টু, ফ্লট, লং, তারপর রিটার্ন, তারপর তোমার হচ্ছে আরো এই জায়গাতে আছে ভয়েড, হোয়াইল। তারপর এই জিনিসগুলো আসলে আমরা পড়তে পড়তে শিখে যাব। বুঝছো? মানে এই প্রত্যেকটা ওয়ার্ড আসলে আমরা ইন ডিটেইলস পড়বো আমাদের সি প্রোগ্রামিং লেকচার গুলাতে। সো যেটা মনে রাখবা, রিজার্ভ ওয়ার্ড ওইগুলাই যেগুলো আমরা অন্য কোনো কাজে ইউজ করি। যেমন অন্য একটা জায়গাতে ফর শিখবো, হোয়াইল শিখবো, ডু শিখবো, ব্রেক স্টেটমেন্ট শিখবো, কন্টিনিউ স্টেটমেন্ট শিখবো, কনস শিখবো, ফর শিখবো। তার মানে এগুলো একটা মুখস্থ করতে হবে না, কারণ এগুলো চলার পথে আমরা জানতে পারবো যে আসলে এইগুলা এই কাজে ইউজ হয়। যেহেতু এই কাজে ইউজ হয়, তার মানে ওই যে ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। ওকে, বলো ক্লিয়ার কিনা এভরিওয়ান? বলো তো ক্লিয়ার কিনা? তাহলে একটা কুইজ হয়ে যাক। চলো কুইজ খেলতে সবাই রেডি? আমি তোমাদেরকে কিছু নাম দিব, তোমরা একে একে বলবা যে ভ্যালিড নাকি ভ্যালিড না। ঠিক আছে? দেখি কে আগে পারে, কে আগে পারে প্রত্যেকটা। প্রথম 1 নাম্বারটা তুমি উত্তর করবা। আমি যদি একটা নাম লিখি যে হ্যাশ সার্ভার, বলো তো ভ্যালিড নাকি ভ্যালিড না? নামের বানান ভুল করছে, আচ্ছা প্যারা নেই, এটাই ভ্যালিড না, ভ্যালিড না। 2 নাম্বারের নাম দিলাম যে আন্ডারস্কোর সার্ভার, বলো তো ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড নাকি ভ্যালিড না? এই যারা নো বলতেছো বাসায় যেয়ে পিঠে আসবো। এটা কেমনে ভ্যালিড না? দেখো নামের মধ্যে এ থেকে জেড, এ থেকে জেড আর আন্ডারস্কোর এটা থাকতে পারে, এটা থাকতে পারে। এখন এটা যে থাকতে পারে এবং শুরুতে থাকলে কি সমস্যা? কোনো সমস্যাই নেই। দেখো নামের প্রথম অক্ষরটা সংখ্যা হওয়া যাবে না। তাহলে প্রথম অক্ষরটা যদি সংখ্যা না হইতে পারে, আন্ডারস্কোর তো হইতেই পারবে। মানে আন্ডারস্কোর সার্ভার একটা ভ্যালিড নাম। ভুল করা কি যাবে? ভুল করা যাবে না। তার মানে এটা এটা ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড না। আমি যদি বলি যে ফার্স্ট নাম্বার, বলো তো ভ্যালিড নাকি ভ্যালিড না? বলো তো সবাই ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড, ভ্যালিড, ইয়েস ভ্যালিড। আমি যদি বলি তোমাকে এরকম এরকম একটা নাম দিলাম
ভ্যালিড না, ভ্যালিড না, কারণ ইনভার্টেড কমা নামের মধ্যে ইউজ করা যাবে না। আমি যদি তোমাকে বলি, তোমরা বুঝে গেছো জিনিসটা, তাই না? যে বলো ভ্যালিডটা কি ভ্যালিড না? ভ্যালিড। ভ্যালিড নাকি ভ্যালিড না? ভ্যালিড। তার মানে বুঝে গেছো, যদি এমসিকিউ আসে যে নিচের কোন নামটা ভেরিয়েবলের নাম হিসেবে ভ্যালিড, ব্যাখ্যা মানে তুমি আইডেন্টিফাই করো, পারবা না উত্তর করতে? অবশ্যই একটা এমসিকিউ এখান থেকে আসেই, যে কোনো পরীক্ষা দিতে যাবা একটা এমসিকিউ এরকম টাইপের থাকবেই, যে নিচের কোন নামটা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে। বুঝছো? নিচের কোন নামটা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে, বা নিচের কোন নামটা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। আমি তোমাকে বলি হোয়াইল, এটা কি ভ্যালিড? না, এটা ভ্যালিড না, কারণ এটা রিজার্ভড ওয়ার্ডের মধ্যে পড়ে গেছে। তো এরকম রিজার্ভড ওয়ার্ডও অপশনে এক দুইটা থাকবে, বুঝছো? সো এগুলো আমরা রিজার্ভড ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে না, চলার পথে এগুলো আমরা জেনে যাব, চলার পথে আমাদের মানে মনে চলে আসবে। ওকে, সো এখান থেকে বোর্ডের প্রশ্ন কিভাবে আসে তোমাকে বলি। বোর্ডের প্রশ্ন কিভাবে আসে, বোর্ডের প্রশ্ন কিভাবে আসে দেখো। সংরক্ষিত শব্দ কি, রিজার্ভড ওয়ার্ড কি, ক নাম্বারে আসবে বলো, মনের মধ্যে গেঁথে গেছে কিনা? যে সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের নামে এমন কিছু নাম আছে যেগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না, ওদেরকে বলা হয় সংরক্ষিত শব্দ। 1 নাম্বার সঠিক চলক নয় ব্যাখ্যা করো, খ নাম্বারের 2 মার্কসের প্রশ্ন। বলো, ব্যাখ্যা করতে পারবা না? পারবা না? তুমি বলবা, প্রথমেই লিখবা যে 1 নাম্বার এটা ভ্যালিড নাম্বার নয়, নিচে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? তারপর তুমি ভেরিয়েবলের নামের রুলগুলা বলবা, যে নামের মধ্যে সংখ্যা শুরুতে থাকতে পারবে না, সো যেহেতু এটা এই শর্তটা মানে নাই, এই জন্য এটা একটা ভ্যালিড নাম না। বলো, ব্যাখ্যা করতে পারবা না? আর সবচেয়ে সুন্দর হয়, যেহেতু 2 মার্কসের প্রশ্ন, তুমি সবগুলা রুলই লিখে দাও, নামের মধ্যে কি কি রোল আছে সবগুলা রুলই তুমি বলে দাও, ঠিক আছে? সবগুলা রুলই তুমি বলে দাও, ঠিক আছে? ওকে, চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, ব্যাখ্যা করো। হ্যাঁ, যাবে তো, না আন্ডারস্কোর তো ব্যবহার করা যাবে। তুমি এটার মধ্যেও জাস্ট ওই নামের যে রুলগুলা, ওই রুলগুলা লিখবা। চলকের নামকরণে কিছু নিয়ম মেনে চলতে হয়, নিয়মগুলা ব্যাখ্যা করো। তার মানে সবগুলা নিয়ম তোমার লিখতে হবে খ নাম্বারে। এগুলা কিন্তু 2 মার্কসের প্রশ্ন, এই যে এগুলা কিন্তু 2 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন। বলো পারবা কিনা, চলকের নাম একদম পানির মতো ক্লিয়ার আছে কিনা? এখানে কয়েকটা তোমার কাছে অপশন দেয়া, এই উপরে কি লিখছি এগুলা ভুলে যাও, এগুলা বাচ্চাদের জিনিস, এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? এগুলা ভুলে যাও। এখানে শুরুতেই ইন্ট 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 এগুলা কি লিখছি এগুলাও ভুলে যাও, এগুলাও ভুলে যাও। জাস্ট এই নামটার দিকে খেয়াল করো। 24A এটা ইনভ্যালিড না, আন্ডারস্কোর এস এটা ভ্যালিড। 24 তারপর একটা জায়গা স্পেস তারপর 24 এটা ভ্যালিড না, জায়গা ফাঁকা জায়গা আছে। তো S24 এটা আসলে ভ্যালিড। বুঝছো? রিজার্ভ ওয়ার্ড কেন ভ্যালিড না? কারণ রিজার্ভ ওয়ার্ড অন্য কোনো কাজে ইউজ হয়, যেটা অন্য কোনো কাজে ইউজ হয় এটাকে যদি নাম হিসেবে ইউজ করো সমস্যা হবে না। ধরো কোনো একটা জায়গাতে একজন ভিআইপি আছে, যে ভিআইপির নাম হচ্ছে ধরো আরাফাত, ঠিক আছে? আর একটা ছোট্ট বাচ্চা আছে, যেই বাচ্চার নাম আরাফাত। তুমি কি করলা, ওই অনুষ্ঠানে গেলা, ভিআইপিও আছে আরাফাতও আছে, তুমি বলে এই আরাফাত দে আমি একটা কানের মধ্যে চর, শেষ, শেষ। তো সমস্যা হবে না বলো তো? সো ভিআইপি যে নামগুলা, যেগুলো তোমার অন্য কাজে ইউজ হয়, রিজার্ভড ওয়ার্ড এগুলো অন্য কাজে ইউজ হয়, সো তুমি আসলে এগুলা ভেরিয়েবলের নাম হিসেবে যখন ইউজ করবা তখন আসলে ঝামেলা বাঁচবে, বুঝবে না আসলে যে কোনটা কোন কাজে। বুঝছো? ওকে, ক্লিয়ার এভরিওয়ান? এভরিওয়ান ক্লিয়ার? বলো তো সবাই, ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হইলে এখন আমরা একটু সামনে আগাবো। এখন হচ্ছে ভেরিয়েবলে কিভাবে রাখতে হয়। আমি যেই কথাগুলো বলবো, কথাগুলো একদম মনের মধ্যে গাইতে নিবা, তাহলে প্রোগ্রামিং এর কিছুই মুখস্থ করতে হবে না, প্রোগ্রামিং এর কিছুই মুখস্থ করতে হবে না। আমরা এতদিন পড়ছি ইকুয়াল চিহ্ন, এটার নাম কি? এটা এতদিন পড়ছি সমান চিহ্ন, তাই না? এটা দিয়ে আমরা কি বুঝাইতাম? এটা দিয়ে বুঝাইতাম এই পারেরটা ওই পারেরটার সাথে সমান। বাট প্রোগ্রামিং এ এটা আসলে সমান বুঝাইতে ইউজ হয় না, সো এটা আসলে বেসিক ডিফারেন্স। সো এই জিনিসগুলো তুমি যদি শুরু থেকে জিনিসগুলো মাথায় রাখো, তোমার প্রোগ্রামিং লেখা একদম ইজি হয়ে যাবে। বুঝছো? এই একটা সমান চিহ্ন দিয়া কখনো সমান বোঝায় না, এটাকে বোঝায় হচ্ছে অ্যাসাইন। আমি তোমাকে বোঝাচ্ছি কাহিনী, কাজটা কি করে। এই বেসিক জিনিসটা, মানে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, তোমার প্রোগ্রামিং এর অনেকগুলো প্রশ্ন তোমার মন থেকে সরায় দিবে, তুমি নিজে নিজে অনেক কিছু করতে পারবে। তার মানে এই সমান চিহ্নের কাজ হচ্ছে, এই পারে যদি একটা বস্তা থাকে, এই বস্তার মানটা এই পারে রাখা, সব সময় এটা মনের মধ্যে গাইতে নাও। এই সমান চিহ্নের কাজ হচ্ছে ডান পারের বস্তাকে বাম পারে রাখা। ওকে, সুন্দর জিনিস। তাইলে আমি একটা ভেরিয়েবলের নাম মনে করো, একটা ভেরিয়েবলের নাম কি দিব? মনে করো একটা ভেরিয়েবলের নাম হচ্ছে আরাফাত।
আরাফাত কি? আরাফাত হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। ইকুয়ালস টু দিলাম 5। এটার মানে কি আরাফাত 5 এর সমান? না, সমান জিনিসটা চেক হয় না। চেক যেটা হয় সেটা হচ্ছে যে এই 5 যে মানটা, এই 5টা মানটা নিয়ে আরাফাতের বাটির মধ্যে রাখা দাও। বুঝছো? তুমি যে ভেরিয়েবলটা বানাইছো ওটা তো একটা জায়গা, ওই জায়গার মধ্যে 5 রেখা দাও। তোমার একটু পরে ইচ্ছা হলো যে ভাই না, আরাফাতের মধ্যে 5 রাখবো না, আরাফাত তো ভালো ছেলে, এর মধ্যে আমি একটা বড় সংখ্যা রাখবো, 10,000। সো এখন কি হবে বলতো, ওই 5 কে সরায় দিয়া এখন কত স্টোর হবে? আরাফাতের ভিতর কত স্টোর হবে? এখন 10,000 স্টোর হবে। বুঝছো? 1,000 স্টোর হবে। তার মানে এগুলা ভেরিয়েবল না, জায়গাটার মধ্যে চেঞ্জ করতে পারো। বাটির মধ্যে এখন 5 আছে, একটু পরে 10,000 রাখলা, তখন 5টা মুছে যেয়ে 10,000 জমা থাকবে। একটু পরে আবার 6 রাখলা, তখন 10,000 মুছে যেয়ে 6 জমা থাকবে। বুঝছো? বুঝতে পারছো? আরাফাত বলে থ্যাঙ্কস ভাই, ঠিক আছে, ধন্যবাদ। বলো বুঝতে পারছো? তার মানে সমান চিহ্নের মানে কি? সমান চিহ্নের নাম হচ্ছে, সমান চিহ্ন না আজকে থেকে, ওটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অর্থাৎ সে অ্যাসাইন করে, অ্যাসাইন করে অর্থাৎ এই পাশের ভ্যালুটা এই পাশের ভেরিয়েবলে রাখে, তার কাজ হচ্ছে এটাই। বলো বুঝতে পারছো? মনে থাকবে, কখনো এটা দিয়ে সমান চেক হয় না। বলতে পারো যে ভাই প্যাসিভ ভাবে তো সমান হয়ে যাচ্ছে, যে যখন আমি এই পারের জিনিস এই পারে রাখতেছি তখন তো আবার এই দুটো সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্যাসিভ ভাবে সমান হচ্ছে, বাট এর কাজ আসলে সমান কি না এটা চেক করা, এটা এর কাজ না। এর কাজ হচ্ছে এই পারের জিনিস ওই পারে রাখা। প্যাসিভ ভাবে সমান কিন্তু হয়ে যাচ্ছে, যে আমি যখন 5 কে ধরে এনে এখানে 5 রাখতেছি, 5 আর 5 সমান হয়ে যাচ্ছে, বাট এটা এর কাজ না, সমান চেক করা এর কাজ না। এর কাজ হচ্ছে ওই পারের জিনিস এই পারে রাখা। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, যে যদি কখনো, যদি কখনো তুমি অক্ষর নিয়ে কাজ করো, সি প্রোগ্রামিং এ অক্ষর নিয়ে কাজ করো, বর্ণ নিয়ে কাজ করো, ক্যারেক্টার নিয়ে কাজ করো, ওই জিনিসগুলাকে তোমার ইনভার্টেড কমার ভেতরে লিখতে হবে। এইগুলো হচ্ছে তোমার মানে বলতে পারো ফান্ডামেন্টাল জিনিস পড়তেছি আমরা আজকের ক্লাসে। এই রুলগুলো আমরা পুরো প্রোগ্রামিং ইউজ করবো। এগুলা জানলে পুরো প্রোগ্রামিং তোমার কাছে মুখস্থ করতে হবে না, তুমি নিজে নিজে লিখতে পারবা। না হলে আসলে সি প্রোগ্রামিং স্টুডেন্টরা মুখস্থ করে, পরীক্ষা হলে যে এইভাবে লেখে। বুঝছো? এটার পরে জানি কি, এটার পরে হচ্ছে এ ইকুয়ালস টু, এখানে একটা ইনভার্টেড কমা দিতে হয়, এর ভিতরে লিখতে হয় এ, তারপর এখানে দিতে হয় সেমিকোলন, তারপর হচ্ছে এখানে একটা এরকম, এখানে একটা কমা, এখানে একটা এরকম। তো পরীক্ষা হলে মুখস্থ করে লেখে। মুখস্থ করে লেখলে তুমি কখনোই সি প্রোগ্রামিং পড়ে মজাটা পাবা না। সো মুখস্থ করতে না হইলে জাস্ট এই জিনিসগুলো মনে রাখবা, দেখবা যে কখনো মুখস্থ করতে হয় না। সব প্রোগ্রামিং, এটা পাইথন হোক, এটা সি প্রোগ্রামিং হোক, সব প্রোগ্রামিং এ তোমার হচ্ছে যখন অক্ষর নিয়ে কাজ করা হয় সেটাকে একটা ইনভার্টেড কমা, এটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। যেমন ধরো তোমার একটা ভেরিয়েবলের নাম হচ্ছে এখন ধরো সঞ্জয়, সো ভেরিয়েবলের নাম হচ্ছে এখন সঞ্জয়। এই সঞ্জয়ের মধ্যে তুমি রাখতে চাচ্ছ এ, যে অক্ষরটা আছে, অক্ষর রাখতে চাচ্ছ, এ তো একটা অক্ষর, ওই অক্ষরটা তুমি রাখতে চাচ্ছ। তো যখন অক্ষর রাখতে চাবা তখন এটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। বুঝছো? বুঝতে পারছো? যখন একটা অক্ষর রাখতে যাবা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আর যদি একটা সংখ্যা রাখতে চাও, ধরো সাকিব, এর ভিতরে তুমি সংখ্যা রাখবা, সংখ্যাগুলো তুমি ডিরেক্ট রাখতে পারো, 5 6 7 ডিরেক্ট রাখতে পারো, ডিরেক্ট রাখতে পারো। বুঝছো জিনিসটা? তারপরে সি প্রোগ্রামিং এ যখনই অক্ষর নিয়ে কাজ করবা সিঙ্গেল কোটেশনের মধ্যে তোমাকে লিখতে হবে। তাইলে বলো তো 1 2 3 4 ওটা কি অক্ষর হইতে পারে না? মনে করো জয়া, ও একটা ভেরিয়েবলের নাম, ওই ভেরিয়েবলের নামে আমি রাখলাম হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে 5। তাহলে এই দুইটা রাখার মধ্যে ডিফারেন্স আছে না? এই দুইটা রাখার মধ্যে ডিফারেন্স আছে। তোমরা অধ্যায় 3 পড়ে ফেলছো খুব ভালো করে। অধ্যায় 3 এ আস্কি পড়ছো, আস্কি কোড পড়ছো, আস্কি কোড পড়ছো। তার মানে এই 5 এর নিজে সংখ্যা হিসেবেও কাজ করতে পারে, অক্ষর হিসেবেও কাজ করতে পারে। যখন শুধু 5 লিখলাম এটা জমা হবে 5 সংখ্যা হিসেবে, 5 সংখ্যা হিসেবে। আর যখন ইনভার্টেড কমার ভিতরে 5 রাখলাম ওইটা 5 একটা অক্ষর হিসেবে জমা হবে, অর্থাৎ তার যে আস্কি ভ্যালুটা, ওই আস্কি ভ্যালুটা এখানে জমা হবে। বুঝছো? তার যে আস্কি ভ্যালুটা, ওই আস্কি ভ্যালুটা এখানে জমা হবে। দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। সাকিবের মধ্যে 5 থাকবে, সংখ্যা থাকবে 5, আর জয়ার মধ্যে থাকবে এই 5 যে অক্ষরটা, ওই অক্ষরের আস্কি ভ্যালুটা। বোঝা গেছে পার্থক্যটা? তার মানে এগুলাও কিন্তু অক্ষর হইতে পারে। হ্যাশ রাখতে পারো তুমি চাইলে, মনে করো আরেকজনের নামে তুমি হ্যাশ রাখতে পারো, যে কোনো একজনের নাম দিয়ে তুমি ভেরিয়েবল বানাও, এর মধ্যে হ্যাশ রাখতে পারো, কারণ এটা কি একটা অক্ষর, অক্ষর তো তুমি রাখতেই পারবে। তার মানে যখনই প্রোগ্রামিং এ অক্ষর নিয়ে কাজ করবে তোমার একটা ইনভার্টেড কমার ভিতরে ইউজ করতে হবে। যখনই বাক্য নিয়ে কাজ করবা, এগুলো হচ্ছে তোমার মেইন জিনিস, যখন এগুলো বুঝে যাবা দেখবা যে প্রোগ্রাম ইজি হয়ে গেছে। যখন বাক্য নিয়ে কাজ করবা তখন ডাবল কোটেশনে, আই ইট রাইস, ঠিক আছে, সবগুলো ডাবল কোটেশনে লিখতে হবে যখন একটা বাক্য নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে?
যখন বাক্য নিয়ে কাজ হচ্ছে তখন ডাবল কোটেশন, আর যখন একটা অক্ষর নিয়ে কাজ হচ্ছে তখন সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন কোনো কাজ বা স্টেটমেন্ট শেষ হয়, যখন কোনো স্টেটমেন্ট শেষ হয়, স্টেটমেন্ট শেষ হয়, তখন তোমাকে বাই ডিফল্ট একটা সেমিকোলন দিতে হবে। যেমন ধরো আমি রাখলাম এই সাকিবের মধ্যে 5 রাখলাম, স্টেটমেন্টটা কিন্তু শেষ, যে সাকিব নামের জায়গাতে 5 রেখা দাও, কাজ এখানেই ফিনিশড। সো স্টেটমেন্টটা কি বলো শেষ না? স্টেটমেন্টটা যদি শেষ হয়ে যায়, তখন তোমাকে একটা সেমিকোলন বসাইতে হবে। এটা তুমি জাস্ট জিজ্ঞেস করবা যে স্টেটমেন্টটা কি শেষ হইছে? হ্যাঁ শেষ হইছে। যদি শেষ হয় তাহলে সেমিকোলন দিব। সব জায়গায় কিন্তু আবার সেমিকোলন হয় না সি প্রোগ্রামিং এ, সব লাইনের পরে সেমিকোলন হয় না। তার মানে যেই লাইনে স্টেটমেন্ট শেষ হয়, একটা পার্টিকুলার কাজ শেষ হয়, ওই লাইনে সেমিকোলন বসে। এখন ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে তুমি, এইটা হচ্ছে তোমার বডি। তাইলে বলো তো এখানে কোনো স্টেটমেন্ট শেষ হইছে? কোনো স্টেটমেন্ট শেষ হয় নাই। যে তুমি আছো, তোমার বডি আছে, এটা এখানে কোনো নির্দিষ্ট কাজ শেষ হয় নাই, কোনো স্টেটমেন্ট শেষ হয় নাই, জাস্ট তুমি তোমার বডি, এই দুইটা জায়গা ডিফাইন করছি আমি। স্টেটমেন্ট কোনো কিন্তু শেষ হয় নাই, এই জন্য এগুলার পরে কোনো সেমিকোলন বসে না, এখানেও সেমিকোলন বসবে না, এখানেও সেমিকোলন বসবে না, কারণ এগুলো কোনো স্টেটমেন্ট না। স্টেটমেন্ট বলতে বোঝায় একটা পার্টিকুলার কাজ, 2 এর মধ্যে 5 রাখো, 5 এর মধ্যে 2 রাখো, 3 এর থেকে 2 বড় হলে এই কাজটা করো, 5 এর থেকে 3 বড় হলে এই কাজটা করো। তার মানে স্টেটমেন্ট গুলা যখন শেষ হবে তখন আমরা সেমিকোলন বসাবো, কিন্তু সব জায়গায় সেমিকোলন বসে না, বুঝছো? বিশেষ করে যেগুলোর বডি থাকে, মনে করো বডি দিয়ে আমরা জায়গা ডিফাইন করি, একটু পরে পড়বো, মানে একটু পরে না, কয়েক 1-2 ক্লাস পরে পড়বো। সো ওই বডি গুলার মধ্যে কোনো সেমিকোলন বসে না। বলো এতটুকু বেসিক জিনিস মনে থাকবে কিনা সবার? এতটুকু বেসিক জিনিস মনে থাকবে কিনা সবার? বুঝছো? সবার 5 দিয়া কি শেষ হবে? না, 5 দিয়া শেষ হবে না। শুধু 5 লিখলে এটা কিছু মিন করে বলো তো? 5 লিখলে এটা কিছু মিন করে? এটা কিছু মিন করে না। 5 তুমি কি করছো? 5 তোমাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে, কারণ ভেরিয়েবল ছাড়া সি প্রোগ্রাম বা প্রোগ্রাম কাজ করে না। প্রোগ্রাম কাজই করে মেমোরিতে ভেরিয়েবল আছে, ওইখান থেকে নিয়ে তুমি কাজ করবে। ঠিক আছে, বলো মজা লাগতেছে কিনা? মজা লাগতেছে? মজা লাগতেছে কিনা বলো তো? মজা লাগতেছে? ওকে। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে এই যে ভেরিয়েবল গুলা তুমি রাখছো, এক একটার মধ্যে এক এক রকম রাখতেছো। ভাই সেন্টেন্সে কি ক্যাপিটাল লেটার দেয়া যাবে? এই প্রশ্ন এখন করলে হবে? তুমি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা? পারবা, ভ্যালিড, দেয়া যাবে, কিন্তু রিকমেন্ড করতেছি দিবা না। কারণ ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটো জিনিস আলাদা মিন করে। তুমি উপরের লাইনে ক্যাপিটাল দিছো, নিচের লাইনে একটা স্মল লেটার ইউজ করছো, তখন তো ঝামেলা, তখন তো ঝামেলা। ঠিক আছে, তো এখন আসো দেখো, একটা ভেরিয়েবলের মধ্যে আমি সংখ্যা রাখতেছি, আরেকটার মধ্যে অক্ষর রাখতেছি। তাহলে এই দুইটা ভেরিয়েবল কি একই রকম? একটা জিনিস সহজভাবে চিন্তা করো। তুমি ধরো একটা বাটি, যেই বাটিটা হচ্ছে ছোট ছোট ছিদ্র আছে, ওই বাটির মধ্যে তুমি আপেল রাখতে পারবা, কমলা রাখতে পারবা, মালটা রাখতে পারবা। আরেকটা বাটি যেটা একদম সমান, তোমার হচ্ছে প্লেন আর কি, পুরোটা বদ্ধ, ওটার মধ্যে তুমি পানি রাখতে পারবা। তাহলে যেই বাটিটার নিচে ছিদ্র ছিদ্র আছে, ওই বাটির মধ্যে পানি রাখতে পারবা? তুমি আপেল কমলা রাখতে পারতেছো, বাট পানি কি রাখতে পারতেছো? রাখতে পারতেছো না। তার মানে এক একটা ডেটা কিন্তু এক এক রকম। ধরো একটা আপেল, একটা কমলা, একটা অন্য কিছু, তার মানে এক একটা ডেটা এক এক রকমের। সংখ্যা যেটা, এটা এক রকমের জিনিস, যেটা অক্ষর এটা আরেক রকমের জিনিস, যেটা ভগ্নাংশ এটা আরেক রকমের জিনিস। রাইট? বলো, বুঝতে পারছো? তার মানে আমরা কি রাখতেছি, এটার আগে আমাকে ওই রকমের বাটি ডিফাইন করতে হবে না? ধর আমি যদি পানি রাখতে চাই, আমি ওই রকমের বাটি নিব যেটা আসলে ছিদ্র নাই। আর যদি আমি কমলা টমলা রাখতে চাই, আমাদের কোনো ম্যাটার করে না, আমরা ছিদ্রযুক্ত বাটিতেও রাখতে পারি, আমরা চাইলে প্লেন বাটিতেও রাখতে পারি। নাইস। তার মানে আমরা কি রাখতেছি এটার উপর ডিপেন্ড করে আসলে ভেরিয়েবলের টাইপটা কি। এখন কি পড়তেছি? ভেরিয়েবলের টাইপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভেরিয়েবলের টাইপ। এগুলা পরে আসতেছি। নাম কি পড়তেছি? ভেরিয়েবলের টাইপ। কি পড়তেছি বলতো? ভেরিয়েবল টাইপ। ভেরিয়েবল টাইপ। তাইলে তোমার বাসার কাজ হচ্ছে পানি রাখার, তুমি কি বাজার থেকে কখনো তুমি ছিদ্রযুক্ত বাটি নিয়ে আসবা? বা মেমোরিতে কখনো ছিদ্রযুক্ত বাটি তুমি বানাবা? বলতো না। যেহেতু তোমার কাজটা পানি রাখার, তুমি ওই বাটি বানাবা যেন এটার মধ্যে কোনো ছিদ্র না থাকে। তার মানে আমাদের ভেরিয়েবলের টাইপ অনুযায়ী ভেরিয়েবলটা বানাইতে হয়। তার মানে সব ভেরিয়েবল আবার একরকম ভাবে সব জিনিস রাখা যায় না। কি রাখবো সেটার উপর ডিপেন্ড করে আমাদের টাইপটা ডিফাইন হয়। সো এরকম এত বেশি টাইপ নাই, 4টা টাইপ আছে। তো 4টা রকমের আমাদের ভেরিয়েবল বানাইতে পারি। কত রকমের? 4 রকমের ভেরিয়েবল আমরা বানাইতে পারি। 4 রকমের ভেরিয়েবল আমরা বানাইতে পারি। কি কি টাইপ?
একটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের বাংলা শব্দ হচ্ছে ইন্ট, মানে সংক্ষিপ্ত শব্দ হচ্ছে ইন্ট। ইন্টিজার, এটা ইংলিশ ভার্সনে যারা আছে তারা বুঝতেছো। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যা যদি আমি রাখি, আমার যে ভেরিয়েবলটা আছে এটাকে আমি কোন টাইপের বানাবো বলতো? ইন্টিজার টাইপের বানাবো। আমি যদি ভগ্নাংশ রাখি, ওটার একটা নাম আছে ফ্লট টাইপের ভেরিয়েবল। তখন আমাকে ভগ্নাংশ রাখতে হইলে ফ্লট টাইপের ভেরিয়েবল বানাইতে হবে। আমি যদি ধরো ভগ্নাংশই, ভগ্নাংশের জন্য আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাবল। এই দুটোর পার্থক্য পরে পড়বো, অনেক প্যারা নেই, অন্য একদিন পড়ে ফেলবো। সো আরেকটা জিনিস আছে ডাবল। এটার মধ্যে আমরা ভগ্নাংশই রাখতে পারি, বাট এটার সাইজটা বড়, এখানে বড় ভগ্নাংশ রাখা যায়। তারপর আরেকটা আছে ক্যারেক্টার। ক্যারেক্টারের শুরুর পার্ট CHAR, ক্যারেক্টারের শুরুর অংশ CHAR। এটার মধ্যে আমরা কি রাখতে পারি? অক্ষর রাখতে পারি। তার মানে আমরা কি টাইপের রাখতেছি সে অনুযায়ী আমার টাইপটা ডিফাইন হয়, সে অনুযায়ী আমাদের টাইপটা ডিফাইন হয়। ঠিক আছে, বুঝতে পারছো? পূর্ণ সংখ্যা রাখতে হইলে কি টাইপের ভেরিয়েবল বানাবা? ইন্ট, ইন্টিজার। ভগ্নাংশ রাখতে হলে কি টাইপের বানাবা? ফ্লট অথবা ডাবল। আর যদি তুমি রাখো হচ্ছে একটা অক্ষর, তাহলে কি টাইপের ভেরিয়েবল বানাবা? বলো, কি টাইপের ভেরিয়েবল বানাবা? ক্যারেক্টার, CHAR, ক্যারেক্টার, CHAR, ছোট হাতের ইউজ করবা। ওকে, তাইলে আমরা ভেরিয়েবল চলো বানাই, ভেরিয়েবল চলো বানাই। এখন আমার কাজ হচ্ছে, আমি তোমাকে বললাম এমন একটা ভেরিয়েবল বানাও যেই ভেরিয়েবলটা পূর্ণ সংখ্যা রাখবে এবং তার নাম হচ্ছে জিহাদ। তার নাম কি? তার নাম হচ্ছে জিহাদ। তাহলে তুমি এমন একটা ভেরিয়েবল বানাচ্ছ যে পূর্ণ সংখ্যা রাখবে, তার মানে তোমাকে লিখতে হবে ইন্ট। কারণ কি? ভেরিয়েবলের টাইপটা ইন্ট। পূর্ণ সংখ্যা রাখার জন্য ভেরিয়েবলের টাইপটা হবে ইন্ট। ভেরিয়েবলের নামটা কি? জিহাদ। বানানো শেষ, ভেরিয়েবলটা বানানো শেষ, ভেরিয়েবলটা বানানো শেষ, একটা কাজ শেষ, একটা স্টেটমেন্ট শেষ, লাস্টে সেমিকোলন দাও। তার মানে তুমি এই লাইনটা দিয়ে কি কাজ করলা? তুমি জিহাদ নামে একটা ভেরিয়েবল বানালা যেখানে একটা পূর্ণ সংখ্যা তুমি রাখবা। বুঝছো? যখন তুমি একবার বাটিটা বানায় ফেলছো, যখন তুমি একবার বাটিটা বানায় ফেলছো, ভেরিয়েবলটা বানায় ফেলছো, তখন তো তুমি যে কোনো বার এটা ইউজ করতে পারবা, যে কোনো বার সংখ্যা রাখতে পারবা। তার মানে তুমি এখন একবার যখন ভেরিয়েবলটা বানায় ফেলছো, এখন তুমি জিহাদের মধ্যে তোমার ইচ্ছা হলো যে 5 রাখলা, এই 5 যে জিহাদের যুক্ত হইলো। এখন ইচ্ছা হলো যে না, জিহাদের মধ্যে এখন 5 রাখবো না, জিহাদের মধ্যে এখন 10 রাখবো। তাহলে ওই 10 যে 5 কে ভাগায় দিয়ে এখন 10 জমা হবে ওই জায়গায়। বুঝছো পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা বুঝছো? পুরো ব্যাপারটা বুঝছো সবাই? পুরো ব্যাপারটা বুঝলা? এখন যদি তুমি এই কাজটা করো, ধরো তুমি এই জিহাদের মধ্যে তুমি রাখলা হচ্ছে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার এ, একটা অক্ষর রাখলা। এটা কি সম্ভব? ইরর দিবে না? এটা ভুল দিবে না? ভুল দিবে, কারণ তুমি জিহাদকে তো বানাইছিলা পূর্ণ সংখ্যার জন্য। তো জিহাদের মধ্যে অক্ষর রাখলে তো একটা ভুল দিবে, এটা ভুল দিবে না? প্রোগ্রাম ভুল দিবে। তোমার কম্পাইলার, যেটা তোমার পুরো প্রোগ্রামটাকে মেশিন ভাষায় কনভার্ট করে, সে আসলে ভুল দেখাবে যে এই লাইনে ভাই আপনি ভুল করছেন। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত কিনা যে ভাইয়া আপনি তো ভেরিয়েবলের টাইপটা শুধু একবার লেখছেন, প্রত্যেকটা লাইনে তো ভেরিয়েবলের টাইপটা লেখেন নাই। এর কারণ হচ্ছে তোমার বারবার বলে দেওয়া দরকার নাই যে এই বাটিটা প্লেন, এটার মধ্যে পানি রাখা যাবে। বারবার বলে দেওয়ার দরকার নেই, একবার বলে দিলেই হবে। আমি যখন ভেরিয়েবলটা বানাচ্ছি ওই একবার জাস্ট টাইপটা বলে দিলেই হয়। তার মানে টাইপটা সবসময় বলতে হয় না, টাইপটা একবার বললেই হয়, একবার বললেই হয়, একবার বললেই হয়। বুঝছো? একবার বললেই সে বুঝে যায় যে জিহাদ নামের যে জায়গাটা সেটা একটা পূর্ণ সংখ্যা রাখার জায়গা। ওকে ভাই, এফবির মেসেজ দেখেন না, আমার এখানে ফেসবুকের মেসেজগুলো দেখা যাচ্ছে না। বলো বুঝতে পারছো কিনা? একবার বললেই হয়। এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে কমেন্ট বক্সে বলবা এমন একটা ভেরিয়েবল বানাও যেই ভেরিয়েবলটার নাম হচ্ছে সারওয়ার, ওখানে তুমি একটা অক্ষর রাখতে পারবা এবং পরে একটা অক্ষর রাখো, অক্ষরটা হচ্ছে ধরো এ রাখো। তো আমাকে একটু চ্যাট বক্সে প্রোগ্রামটা লিখে দাও তো। এমন একটা ভেরিয়েবল বানাও যে ভেরিয়েবলটার মধ্যে একটা অক্ষর রাখতে পারবা এবং একটা অক্ষর রাখো, এ একটা অক্ষর রাখো। বলো তো, CHAR সারোয়ার, তারপর অক্ষরটা কিভাবে রাখবা? সবার উত্তর চাচ্ছি আমি, সবার উত্তর চাচ্ছি, সবার উত্তর চাচ্ছি, সবার উত্তর চাচ্ছি। হ্যাঁ, এই শুধু ইনভার্টেড কমার মধ্যে এ লেখলে হবে না। তাহলে তুমি কি করবা? এমন একটা ভেরিয়েবল বানাইতে হবে যে ভেরিয়েবলটা একটা ক্যারেক্টার টাইপের, কারণ সেখানে তুমি একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছ, অক্ষর রাখতে চাচ্ছ। তার মানে আমি টাইপটা প্রথমে বলে দিলাম, তারপর ভেরিয়েবলটা বানাবো। ভেরিয়েবলটার নাম মনে করো সারোয়ার। ঠিক আছে?
ভেরিয়েবলটার নাম সার্ভার। কাজ শেষ, লাস্টে সেমিকোলন। এই প্রত্যেকটা শেষে কিন্তু সেমিকোলন হবে, কারণ স্টেটমেন্ট শেষ, লাস্টে সেমিকোলন। দেখো আমি একটা ভেরিয়েবল বা একটা জায়গা বানাইছি, জায়গাটার নাম কি সার্ভার। তারপর আমি এখন এই জায়গাটার মধ্যে রাখবো হচ্ছে মনে করো এ। তাহলে এ ক্যারেক্টার যেহেতু একটা অক্ষর, যেহেতু এটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, স্টেটমেন্টটা শেষ, যে সার্ভারের মধ্যে এ রাখছি, কাজ শেষ, লাস্টে সেমিকোলন। বুঝা গেল? তার মানে প্রথমে বানাইতে হবে, তারপর সেখানে ভ্যালু রাখতে হবে। এরপর তোমার ইচ্ছা হলো ওই জায়গায় এ মুছে দিয়ে তুমি বি রাখবা, তাহলে কি করবা? সেম তুমি বি রেখে দিলেই হবে, এ অটোমেটিক মুছে যাবে। সার্ভারের মধ্যে এখন জমা হবে বি। বুঝছো? সার্ভারের মধ্যে জমা হবে বি। ক্লিয়ার সবাই? তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। আমি বেশ কিছু হোমওয়ার্ক আজকে ক্লাসে দিব। হোমওয়ার্কটা হচ্ছে একটা ভেরিয়েবল বানাবা, একটা ভেরিয়েবল বানাও, একটা ভেরিয়েবল বানাবা, যে ভেরিয়েবলটার নাম হবে, নাম হবে হচ্ছে ধরো কি, নাম হবে ডিকোডার। ভেরিয়েবলটার যে টাইপ, টাইপ হবে হচ্ছে তোমার ফ্লট, এবং ওইখানে যে জিনিসটা রাখবা, রাখবা হচ্ছে 30.2, এই ভ্যালুটা রাখবা। ফ্লট মানে এর ভেরিয়েবলের মধ্যে ভগ্নাংশ রাখা যায়। পারবা না সবাই? কমেন্টে চলে এখন উত্তর দিয়ে দিতে পারো। সো এটা তোমাদের একটা 1 নাম্বার হোমওয়ার্ক। আরো হোমওয়ার্ক আছে আজকের ক্লাসে, 1 নাম্বার হোমওয়ার্ক, একটা ব্রেন টিজারও দিব। বলো পারবা না সবাই? পারবা না? ঠিক আছে। পোল দেয়া মানে সময় নষ্ট, এত সময় নষ্ট করার কোনো দরকার নাই। সো এটা পারবা। সো এখানে তোমার কিছু এক্সাম্পল দেয়া, এই যে উপরের কি আছে এটা ভুলে যাও। তুমি চাইলে এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো ভাই, এক লাইনে কাজটা করে ফেলতে পারো, মানে যখন বানাইছো তখনই রেখে দিতে পারো। যেমন ধরো ইন্ট আমি বানাইলাম, ইন্ট নামে একটা ইন্ট টাইপের একটা ভেরিয়েবল বানাচ্ছি, মনে করো যে ফার্স্ট। ভেরিয়েবলটার নামটা কি? ফার্স্ট, এটা ভেরিয়েবলের নাম। এখন বানাইছি, চাইলে এখনই আমি এখানে 5 রেখে দিতে পারবো, বুঝছো? তার মানে যখন তুমি সৃষ্টি করতেছো, যখন তুমি বানাচ্ছ, তখনই তুমি রেখে দিতে পারবা। তার মানে তুমি এখন ডিরেক্টলি ধরো ফ্লট সার্ভার, এটার মধ্যে তুমি রেখে দিতে পারবা মনে করো 20.2, কাজ শেষ, স্টেটমেন্ট শেষ, লাস্টে সেমিকোলন। পরবর্তীতে মন চাইলো যে আচ্ছা সার্ভারের মধ্যে 20.2 আছে, না আমি এখন এটা চেঞ্জ করব, আমি এখন এটা চেঞ্জ করব, এখানে এখন রাখবো 10.5, এটাও সম্ভব। তার মানে তুমি একবার ভেরিয়েবল বানাইছো, সাথে সাথে একটা ভ্যালু রেখে দিলা, পরে ওই ভ্যালুটা চেঞ্জ করে অন্য ভ্যালু রাখতে পারবা। এর জন্যই তো এর নাম ভেরিয়েবল, এর জন্যই তো এর নাম ভেরিয়েবল। ওকে, বুঝলা? তার মানে তুমি সাথে সাথেও এক লাইনেও কাজটা করে ফেলতে পারো, 2 লাইন লাগাইতে হয় না। আমরা যদিও 2 লাইন দিয়ে শিখছি, এই যে আমরা যদিও 2 লাইন দিয়ে শিখছি, আমরা যদিও 2 লাইন দিয়ে শিখছি, বাট এক লাইন দিয়েও কাজটা করে ফেলা যায়। বলো বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন এই যে এক একটা রকমের ডেটা টাইপ, এগুলা কম্পিউটার মেমোরিতে এক এক রকমের জায়গা নেয়, এক এক রকমের জায়গা নেয়। সো এটা আমাদের একটা এমসিকিউ হিসেবে মুখস্থ করতে হবে, এমসিকিউ হিসেবে মুখস্থ করতে হবে। কারণ টাইপটা তো এজন্যই ডিফাইন হয়েছে না, যে আমার যেই রকমের অক্ষর বা বর্ণ বা জিনিসটা, ওই রকমের ভেরিয়েবল বানাচ্ছি। সো এক একটা তো এক এক রকমের জায়গা নিবে, একটা অক্ষর যতটুকু জায়গা নিবে, একটা বর্ণ, একটা পূর্ণ সংখ্যা তো ততটুকু জায়গা নিবে না। সো এই জন্য আমাদের কম্পিউটার মেমোরিতে ওইভাবেই জায়গাটা ডিফাইন হয়। আমি যদি ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল বানাই, সে কম্পিউটারের মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। কতটুকু? 1 বাইট। আমি যদি একটা ইন্টিজার ভেরিয়েবল বানাই, সে কম্পিউটার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। ফ্লোটও 4 বাইট, ডাবল আরো বড় সংখ্যা স্টোর করতে পারে, সে হচ্ছে 8 বাইট জায়গা দখল করে। বুঝা গেল? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো এই জিনিসটা? এভরিওয়ান, সবার উত্তর চাই। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? এখন একটা জিনিস বলবো, এটা তোমরা চ্যাপ্টার 3 তে পড়ছো কিনা আমাকে বলো। যদি পড়ো তাইলে পড়ানো যাবে, যদি চ্যাপ্টার 3 এ না পড়া থাকে তাহলে পড়ানো যাবে না। সেটা হচ্ছে যে ধরো একটা 8 বিটের রেজিস্টার কতগুলা সংখ্যা স্টোর করতে পারে, তুমি এটা জানো? একটা 8 বিটের বাইনারি দিয়ে বা 8 বিটের বাইনারি রেজিস্টার দিয়ে কতটুকু সংখ্যা স্টোর করা যায়? 2 টু দি পাওয়ার 8, এই তো 256 না, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 তো 256ই হয়, 256 আসলে। সো এই জিনিসটা তোমাকে একটু ভালো করে বোঝাই, যদিও বা এটা চ্যাপ্টার 3 এর পড়া, দেখো এটা চ্যাপ্টার 5 এর পড়া না। আমি 5 মিনিট একটু পড়ানোর চেষ্টা করব, যদি না বুঝো আমার কোনো দোষ নাই, কারণ এটা এই অধ্যায়ের পড়া না। ঠিক আছে? জাস্ট একটু তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব, জাস্ট একটু আইডিয়া। তোমরা তো প্রবাবিলিটিও পড়বা, তোমরা এই জিনিসগুলো জানবা।
যে ধরো একটা বাইনারি মানে জাস্ট একটা রেজিস্টার, জাস্ট একটা বাইনারি বিট বলতে পারবা, এখানে কতগুলো সংখ্যা বানাইতে পারবা? 0 আর 1, তাই না? এর বাইরে কোনো সংখ্যা বানাইতে পারবা? পারবা পারবা পারবা। তার মানে এখানে দুইটা সংখ্যাই বানানো যায়, তার মানে একটা বাইনারি সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা বানানো যায়, 0 আর 1, দুইটা 0 আর 1, 0 আর 1। তোমার কাছে যদি দুইটা জায়গা দেই যে দুইটা বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যা দিয়ে কতগুলো সংখ্যা বানানো যায়? চারটা, 0 0 0 1 1 0 1 1। তার মানে দুইটা জায়গা দিয়ে দুইটা বাইনারি সংখ্যা দিয়ে চারটা সংখ্যা বানানো যায়, তিনটা বাইনারি সংখ্যা দিয়ে আটটা, তিনটা বাইনারি সংখ্যা দিয়ে আটটা সংখ্যা বানানো যায়, 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। দেখো টোটাল আটটা সংখ্যা বানানো গেছে। তাইলে একটা সম্পর্ক বুঝছো যে যতগুলা বাইনারি জায়গা কতগুলা সংখ্যা বানাইতে পারো? 2 টু দি পাওয়ার n সংখ্যক সংখ্যা তুমি বানাইতে পারো, n সংখ্যক সংখ্যা তুমি বানাইতে পারো, 2 টু দি পাওয়ার n সংখ্যক সংখ্যা তুমি বানাইতে পারো। বুঝছো? বুঝতে পারছো? তার মানে তোমাকে যদি বলি যে 3 বিটের বাইনারি দিয়ে কতগুলা সংখ্যা বানাইতে পারবা? 8টা, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। 8টা সংখ্যা মানে কত পর্যন্ত তুমি গুনতে পারবা? 8টা সংখ্যা মানে কত পর্যন্ত গুনতে পারবা? 7 পর্যন্ত। ভেরি গুড। তার মানে এতগুলো বানাইতে পারবা, এতগুলো বানাইতে পারবা, এতগুলো বানাইতে পারবা, এতগুলা সংখ্যা তোমার হইতে পারবে, বাট গুনতে পারবা কত? গুনতে পারবা কত? এর থেকে এক কম, এতগুলা গুনতে পারবা। সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার। এখন আমাকে বলো যে ইন্টিজার এ হচ্ছে 4 বাইট, 4 বাইট মানে 32 বিট। কত বিট? 32 বিট। তাহলে এটা দিয়ে কতগুলা সংখ্যা বানানো সম্ভব? কতগুলা সংখ্যা বানানো সম্ভব বলো তো? কতগুলা সংখ্যা বানানো সম্ভব? 2 টু দি পাওয়ার 32, এতগুলা সংখ্যা বানানো সম্ভব। 2 টু দি পাওয়ার 32, এতগুলা সংখ্যা, অনেক বড় সংখ্যা এটা। 2 টু দি পাওয়ার 32, এতগুলা সংখ্যা বানানো সম্ভব। তাইলে আমাকে বলো তো কত পর্যন্ত গুণা সম্ভব? 32 কেমনে? এই ভাই 4 বাইট, এটা বাইট, বাইট আর বিটের পার্থক্য বুঝো না? চ্যাপ্টার 3 পড়ছো। বাইট মানে হচ্ছে 8 বিট, বাইট মানে হচ্ছে 8 বিট, বাইট মানে হচ্ছে 8 বিট, তার মানে 4 বাইট মানে 32 বিট। সো যেহেতু 32 বিট মানে 32টা বাইনারি সংখ্যা, তার মানে টোটাল সংখ্যা রাখা যাবে, মানে সংখ্যা বানানো যাবে 2 টু দি পাওয়ার 32 পর্যন্ত। বলো ক্লিয়ার কিনা? এতগুলা সংখ্যা তুমি বানাইতে পারবা ইন্ডিভিজুয়াল, এতগুলা সংখ্যা তুমি বানাইতে পারবা। বলো বুঝছো? বলো বুঝতে পারছো? এখন মনে করো তুমি 10,000টা সংখ্যা বানাইতে পারবা। এখন এই 10,000টা সংখ্যার ভিতর তোমাকে পজিটিভ সংখ্যাও গুনতে হবে, নেগেটিভ সংখ্যাও গুনতে হবে। তাইলে কত থেকে কত পর্যন্ত গুনতে পারবা বলো? তাইলে নেগেটিভ সংখ্যা গুনতে পারবা 5,000টা, পজিটিভ সংখ্যা গুনতে পারবা 5,000টা। তাইলে এতগুলা সংখ্যার মধ্যে পজিটিভ কয়টা গুনতে পারবা? এর অর্ধেক, মানে 2 টু দি পাওয়ার 32 এর অর্ধেক। এবং নেগেটিভ সংখ্যা গুনতে পারবা কতগুলা? নেগেটিভ সংখ্যা গুনতে পারবা কতগুলা? 2 টু দি পাওয়ার 32 এর অর্ধেক। তাই না? বলো তো একমত? 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 বলো অর্ধেক অর্ধেক ভাগ হবে কিনা? মনে করো তোমাকে বললাম যে 10টা সংখ্যা গুনতে পারবা তুমি, এর মধ্যে অর্ধেক পজিটিভ সংখ্যা গুনতে হবে, অর্ধেক নেগেটিভ সংখ্যা। তাহলে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে না দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিটা? অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে না তোমার সম্পত্তিটা? বলো তো অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে কিনা? একটা সংখ্যা মনে করো 10টা সংখ্যা তুমি বানাইতে পারো। এই আমার কথার সাথে উত্তর করো তাড়াতাড়ি। 10টা সংখ্যা তুমি বানাইতে পারবা, 10টা সংখ্যা দিয়ে পজিটিভ সংখ্যাও গুনতে হবে, নেগেটিভ সংখ্যাও গুনতে হবে। তাইলে দুইটা সমান সমান গুনবা না? তুমি কি পজিটিভ সংখ্যা বেশি গুনবা, নেগেটিভ সংখ্যা কম গুনবা? এমন কি কখনো হয়? এমন হয় কখনো বলো তো? টুস কমপ্লিমেন্ট পড়ো নাই তোমরা? টুস কমপ্লিমেন্ট এগুলো পড়ার কথা। তার মানে তোমাকে অর্ধেক অর্ধেক গুনতে হবে, অর্ধেক অর্ধেক গুনতে পারবা। বুঝার চেষ্টা করো, এই সুন্দর করে বুঝার চেষ্টা করো, সুন্দর করে সুন্দর করে বুঝার চেষ্টা করো। এগুলো টুস কমপ্লিমেন্টের সময় পড়ানো উচিত। দেখো দেখো 10টা সংখ্যা, 10টা সংখ্যা টুস কমপ্লিমেন্টে দেখবা এই জিনিসগুলো আছে, বইয়ে পড়ে দেখবা এই জিনিসগুলো আছে। 10টা সংখ্যা তোমার গুনতে হবে। তাইলে বলো তো তুমি 5টা সংখ্যা পজিটিভ গুনবা আর 5টা সংখ্যা নেগেটিভ গুনবা না? 5টা সংখ্যা নেগেটিভ গুনবা না? বলো ইয়েস অর নো? ইয়েস। তাহলে 5টা সংখ্যা পজিটিভ গুনলে তুমি আসলে কোন কোন সংখ্যা গুনতে পারবা? দেখো 0 কে আমরা একটা পজিটিভ সংখ্যা হিসেবে চিন্তা করি, তাই 0 1 2 3 4 এই 5টা সংখ্যা গুনতে পারবা। আর 5টা নেগেটিভ সংখ্যা মানে -1
-2 -3 -4 -5 এই পাঁচটা নেগেটিভ সংখ্যা তুমি গুনতে পারবা। এখন এই জিনিসটাকে তুমি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাও, কিভাবে প্রকাশ করবা? ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাইলে তুমি প্রকাশ করবা এই 10-এর 2 ভাগের তে 1 কম এতগুলা পজিটিভ নাম্বার আমি গুনতে পারি, আর 10-এর 2 ভাগের মানে অর্ধেক, 10-এর অর্ধেক এতগুলা নেগেটিভ নাম্বার আমি গুনতে পারি। 0 থেকে এতগুলা নেগেটিভ নাম্বার মানে মাইনাস এত পর্যন্ত, আর 0 সহ প্লাস এত পর্যন্ত গুনতে পারবো আমি। বলো একমত কিনা? ম্যাথমেটিক্যালি তুমি যদি লেখো একমত কিনা যে অর্ধেকের থেকে আরো একটা কম, কারণ 0 তো তোমার গুনতে হচ্ছে, তার মানে পজিটিভ সংখ্যার সময় অর্ধেকের থেকে আরো একটা কম গুনতে হয়, আর নেগেটিভ সংখ্যার সময় একদম নেগেটিভ অর্ধেক পর্যন্ত তুমি গুনতে পারবা, নেগেটিভ অর্ধেক পর্যন্ত। তাইলে আমাকে বলো আমি অর্ধেক পজিটিভ সংখ্যা গুনতেছি, অর্ধেক নেগেটিভ সংখ্যা গুনতেছি, বাট গুনার সময় 0 কেও গুনতে হবে আমাদের, তাহলে পজিটিভ সংখ্যা একটা কম গুনতে পারবো, পজিটিভ সংখ্যা একটা কম গুনতে পারবো। বলো বুঝছো? নেগেটিভ সংখ্যা 0 থেকে মাইনাস এত পর্যন্ত গুনতে পারবো, বাট পজিটিভ সংখ্যা একটা কম গুনতে পারবো কারণ 0 গুনতেছি। এখন এই মানটা তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, এই মানটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, আমাকে বলো কত আসে। এই মানটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো। এটাকে যদি সায়েন্টিফিক ভাবে লিখি মানে ম্যাথমেটিক্যালি লিখি, জিনিসটাকে এইভাবে লেখে যে -2 টু দি পাওয়ার n-1 থেকে প্লাস 2 টু দি পাওয়ার n-1 -1, মানে এই জিনিসটাকে যদি আমি সাজায় লিখি, দেখো 2 টু দি পাওয়ার n, এই ভাগটা উপরে মাইনাস চলে যাবে, n-1 2 টু দি পাওয়ার n-1, এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি এইভাবে লেখে। ক্যালকুলেটরে এটা হিসাব করো কত আসে, কত আসে ক্যালকুলেটরে হিসাব করো। এই জিনিসগুলো না বললেও হয়তো, বাট পরীক্ষা মানে তুমি বই পড়তে গেলে এই জিনিসগুলোর মানে প্রশ্ন আসতো, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। বলো কত আসে ক্যালকুলেটরে ক্যালকুলেট করছো? ক্যালকুলেটরে ক্যালকুলেট করছো? যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে থাকো তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে এই যে এত সংখ্যা। এই যে দেখো এখানে সুন্দর করে এই জিনিসটা লেখা আছে যে তুমি এত রকমের সংখ্যা বানাইতে পারবা, এর মধ্যে অর্ধেক সংখ্যা পজিটিভ অর্ধেক নেগেটিভ, বাট পজিটিভ সংখ্যা এক কম গুনতে পারবা, নেগেটিভ সংখ্যা এক বেশি গুনতে পারবা। এত থেকে এত পর্যন্ত ক্যালকুলেটরে পুট করো, এতই পাবা। বলো পাইছো কিনা সবাই? তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা জুম করি। বলো পাইছো কিনা সবাই? পাইছো কিনা সবাই? এই সংখ্যাটা পাইছো কিনা? এখানে লেখা আছে তোমার বইটা যখন খুলবা, এই যে দেখো 2 14, তারপর হচ্ছে 74 83 64 8, আর হচ্ছে 2 14 74 83 64 7, তাই না? ক্লিয়ার? সঞ্জয়, সাকিব, জয়া, মারুফ সবাই বুঝছো এই সংখ্যাটা কেমনে আসছে? নাহলে পরীক্ষা মানে বই পড়তে যায় হা করে বসে থাকতা। সো যদিও বা এটা চ্যাপ্টার 3 তে তোমরা টুস কমপ্লিমেন্ট পড়লে এই জিনিসটা ক্লিয়ার থাকা উচিত, সো আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো 8 বিটের রেজিস্টার দিয়ে টুস কমপ্লিমেন্টে কতগুলো সংখ্যা গুণা যায় ওটাও আসলে একই। 8 বিটের সংখ্যা দিয়ে টুস কমপ্লিমেন্টে কতগুলো সংখ্যা গুণা যায় সেটা হচ্ছে এটা, n এর জায়গায় জাস্ট 8 হবে, 2 টু দি পাওয়ার 8 - 1 এত থেকে 2 টু দি পাওয়ার 8 -1 -1, তার মানে -256 থেকে +255 পর্যন্ত, এত পর্যন্ত গুণা যায় 8 বিটের রেজিস্টার দিয়ে। সো এগুলাই তোমরা এমসি সরি 127, ভেরি গুড। তার মানে -128 থেকে +127 পর্যন্ত, -128 থেকে +127 পর্যন্ত তুমি হচ্ছে গুণা যায় 8 বিট দিয়ে, 8 বিটের রেজিস্টার দিয়ে। বুঝছো? তাইলে এখন তুমি বইয়ে রিডিং পড়বা কি? বইয়ে রিডিং পড়বা এই যে ইন্টিজার, ফ্লট, এই জিনিসগুলো রিডিং পড়বা। তোমাদের ইন্টিজারের জাস্ট ডেটাটা আছে এই জায়গাতে, কত পর্যন্ত গুনতে পারে সেটা। এরপর এখানে কিছু ভেরিয়েবল লেখছে, প্রোগ্রাম পড়ার দরকার নাই, বই পড়ার দরকার নাই, বইয়ের প্রোগ্রাম পড়ার দরকার নাই। এখন কিছু এক্সাম্পল দেখো, আমি তোমাকে কিছু এক্সাম্পল দেখাই। ধরো এই জায়গাতে যদি একটা এক্সাম্পল দেখাই, আচ্ছা এক্সাম্পল দেখানোর দরকার নাই, এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখবো। তোমাদের একটা ব্রেইন টিজার দেই, আজকে ক্লাস এখান পর্যন্তই। ওকে, এটা কোন বই? এটা বোর্ড বই, এটা বোর্ড বই। তোমাদের যে কোনো লাইব্রেরিতে বোর্ড বইটা পেয়ে যাবা। আজকে ক্লাসে একটা ব্রেইন টিজার দেব, দেখবো এই ব্রেইন টিজারটাকে সলভ করতে পারো। এটা সলভ করে কই আপলোড করবা? এটা সলভ করে আপলোড করবা হচ্ছে আমার গ্রুপ এইচসি ক্র্যাকারস অফিসিয়াল, অথবা রমবস গ্রুপ, অভিদাদার গ্রুপ, অথবা তোমার হচ্ছে ম্যাথ এন্ড সায়েন্স রাকিব ভাইয়ের গ্রুপ, যে কোনো গ্রুপে তুমি আপলোড করবে, অথবা এএসজি অথবা এসিএস এর 27 ব্যাচের যে অফিসিয়াল গ্রুপটা ওখানে আপলোড করো, এটা বেশি রিলেভেন্ট। এসিএস এর 27 ব্যাচের যে অফিসিয়াল গ্রুপটা ওখানে আপলোড করবা। ওকে, ব্রেইন টিজার দিচ্ছি একটা, মানে যেটা তোমার সলভ করতে হলে ব্রেইনটা একটু নাড়াচাড়া করতে হবে, এই জন্য এটার নাম ব্রেইন টিজার। ঠিক আছে, মানে একদম সহজে পাইরা যাবে না, একদম সহজে পাইরা যাবে না। তার মানে আমরা একটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটা করবা, এখন হচ্ছে একটা ব্রেইন টিজার দিচ্ছি যেটার জন্য ব্রেইনে একটু চিন্তা করতে হবে। সো আমি বললাম আমি বললাম
তো তোমার কাছে আমি একটা ভেরিয়েবল বানায় দিলাম যে এ ভেরিয়েবল। এই এ ভেরিয়েবলে আছে হলো এই যে এই সবুজ জিনিসটা, এ ভেরিয়েবলে আছে হলো এই সবুজ জিনিসটা। আমি তোমাকে আরেকটা ভেরিয়েবল বানায় দিলাম বি ভেরিয়েবল। এই বি ভেরিয়েবলে আছে হলো মনে করো পিঙ্ক জিনিসটা, বুঝছো? এই বি ভেরিয়েবলে ধরো এই পিঙ্ক কালারের যে বস্তুটা এটা এই জায়গাতে আছে বি ভেরিয়েবলে। ওকে, এখন আমি চাই হচ্ছে এমন একটা আউটপুট যে আউটপুটটা যখন আমি চেক করব তখন এ ভেরিয়েবলে থাকবে বি ভেরিয়েবলের জিনিসটা, বি ভেরিয়েবলে থাকবে এ ভেরিয়েবলের জিনিসটা, বুঝছো? এইরকম একটা জিনিস চাই, এরকম একটা জিনিস আমি আউটপুটে চাই। ওটার জন্য আমাকে কি করতে হবে? তোমাদের অনেকের মনে এরকম হতে পারে যে আমি কি করব, আমি এ এর মধ্যে বি রাইখা দিব, তার মানে বি এর মধ্যে যে জিনিসটা আছে এটা এ এর মধ্যে রাখছি, বি এর মধ্যে এ রাইখা দিব, তার মানে এ এর মধ্যে যে জিনিসটা আছে এটা বি এর মধ্যে রাখছি। আমি তোমাকে বলে দিলাম এটা হবে না, এটা হবে না। তোমাকে আরো চিন্তা করতে হবে এই জায়গাতে, ঠিক আছে? এইটা করলে হবে না। দেখো আমরা জানি সমান চিহ্ন কি করে, এই পারে জিনিসকে এই পারে রাখে। হ্যাঁ বুঝলাম, তার মানে আমি a ইকুয়াল বি লিখছি, মানে বি এর জিনিসটা এ এর মধ্যে রাখছি, কিছুই বুঝলা না, এই জন্য তো এটা ব্রেন টিজার। এটা সলভ করবো নেক্সট ক্লাসে, বাট তোমরা চিন্তা করবা, এটা চিন্তা করার জিনিস, এই জন্য এটা ব্রেন টিজার দিচ্ছি। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছি হলো a ইকুয়াল 5, তাই না? তার মানে কি 5 ভ্যালুটা a এর মধ্যে রাখতেছিলাম। আমি যদি আগে b ইকুয়াল 3 ডিফাইন করতাম, তারপর a ইকুয়াল b লিখতাম, এটার মানে কি b এর মধ্যে 3 আছে, তার মানে এখানে 3 আছে, ওই 3 এখন a এর মধ্যে জমা হবে। তার মানে a এর মধ্যে কত জমা হবে বলো তো? a এর মধ্যে 3 জমা করা যে কথা, b ভ্যালুটা জমা করা একই কথা, বলো বুঝছো? তার মানে a ইকুয়াল b মানে b এর মধ্যে যেটা আছে ওটা a এর মধ্যে রাখো। সো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি তোমাকে এরকম ভাবে দুইটা ভেরিয়েবল বানায় দিলাম। আমি চাচ্ছি a এর মধ্যে b এর জিনিসটা জমা থাকবে, b এর মধ্যে a এর জিনিসটা জমা থাকবে, এবং তোমাকে বলেও দিলাম যে এইভাবে করলে হবে না, যে a ইকুয়াল b মানে b এর জিনিসটা a এর মধ্যে জমা করো, b ইকুয়ালস a মানে a এর জিনিসটা b এর মধ্যে জমা করো। এইটুকু করলে হবে না, এটা তোমাকে বলেই দিলাম, কারণ তোমাদের নরমাল চিন্তা ভাবনা এটা আসবে। সো এই ব্রেন টিজারটা সলভ করার জন্য তোমাকে ইফতার বানাইতে হবে। তুমি এইভাবে চিন্তা করবা যে ইফতারিতে তোমাকে কি করলাম, ইফতারিতে তোমাকে আমি শরবত বানাইতে বললাম। সো একটার মধ্যে আছে রুয়াবজা, একটা জগে একটা বাটিতে রুয়াবজা আছে, আরেকটা বাটিতে আছে আমের জুস। একটার মধ্যে রুয়াবজা আছে, আরেকটার মধ্যে আছে আমের জুস। তোমাকে বললাম এই জগে আমের জুস আনো, এই জগে রুয়াবজা ঢালো, মানে জগ উলট পালট করতে চাচ্ছি। তখন তোমার সায়েন্সটা বা তোমার ব্রেইনটা কিভাবে কাজ করবে আমাকে বলো তো, একটু হিন্টস দাও তো। আমি বললাম একটা লাল কালারের জগে রুয়াবজা আছে, আর একটা হলুদ কালারের জগে আমের জুস আছে। এখন আমি চাই হলুদ কালারের জগে রুয়াবজাটা ঢালি, আর লাল কালারের জগে আমি কি করব বলতো, আমি আমের জুস রাখবো। বলতো কি করব? বাসা বাড়িতে এই কাজটা করতে হলে তুমি কি করবা, ওই চিন্তা করবা। কি করবো বলতো, কি করব? হ্যাঁ, আরেকটা জগ আনবা। সো এখানে আরেকটা জগ আইনা তোমাকে এই কাজটা করতে হবে। সো এই হলো আজকের ক্লাস। বলো আজকে জিনিসটা সবাই বুঝছো কিনা? এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেব। এই তো, একটা জুস প্রথমে অন্য অন্য খালি জগে রেখে, তারপর ওই জগে আরেকটা রেখে, তারপর ওইটার মধ্যে আরেকটা রাখতে হবে, বুঝছো? সো বাসাবাড়ির ওই সায়েন্সটা তুমি মাথার মধ্যে খেলে এটা করার চেষ্টা করবে। তোমাকে এতটুকু আমি বলে দিলাম, এতটুকু বানিয়ে দিলাম, আউটপুট চাই এরকম। ওকে, সো বলো আজকের ক্লাসে সবাই খুব সুন্দর করে বুঝছো কিনা সবকিছু? সবাই খুব সুন্দর করে সবকিছু বুঝছো কিনা বলো? মজা লাগছে প্রোগ্রামিং এর বেসিকটা পড়ে? নেক্সট ক্লাস থেকে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালিও দেখা শুরু করব, ঠিক আছে? আগে বোর্ডে পড়াবো, তারপর প্র্যাকটিক্যালিও দেখা শুরু করব। ক্লিয়ার? ঠিক আছে। সো আমাদের টোটাল সি প্রোগ্রামিং এ ক্লাস লাগবে 10টা ক্লাসে সি প্রোগ্রামিং এর সবকিছু শেষ হবে। আর পরে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে এমসিকিউ আর সিকিউ সলভিং, মানে টোটাল 11টা ক্লাস হবে আমাদের এই অধ্যায়ে। সো আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে। ওকে, সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সো আশা করি খুব সুন্দর করে সবকিছু বুঝতে পারছো এবং সবকিছু কানের মধ্যে বাজতেছে, কোনো কিছু মুখস্থ করতে হবে না। আমি আবার বলবো, এই এই যে এইটুকু খুবই সুন্দর করে বুঝবা, এইটুকু খুবই সুন্দর করে পড়বা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ইকুয়াল চিহ্নের কাজ কি আর কখন কি করতে হয়, ঠিক আছে? সো ব্রেন টিজারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখানে দাঁড়াচ্ছি। সো স্ক্রিনশটটা নিয়ে তুমি হচ্ছে যখন ব্রেন টিজারটা পোস্ট করবা, শুরুর যে স্লাইডটা, এটা স্ক্রিনশটটা দিও।
অথবা 2 নাম্বার ক্লাস যে আজকে ওটার স্ক্রিনশটটা দাও, তাইলে হচ্ছে ভালো হবে। আমি তোমার হোমওয়ার্কটা যখন আমি দেখব পোস্ট করে আমাকে মেনশন করবা, যখন আমি দেখব তখন বুঝে যাবো এটা 2 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক। ওকে, সো তোমাদের কই পোস্ট করবা? এসিএস এর 27 ব্যাচের অফিশিয়াল, তুমি সার্চ করবা এসিএস এইচএসসি 27 অফিশিয়াল, ওই জায়গায় যে পোস্টটা করবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, ভেরিয়েবল বানাতে থাকো। টাটা।